হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা একটা টোটাল চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, সেলস অ্যান্ড ব্যাটারি, যেটা হচ্ছে কেমিক্যাল ইফেক্টস অফ কারেন্টের একটা পার্টস। সেলস অ্যান্ড ব্যাটারি এটা হচ্ছে আইটি এর ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট মডিউলের একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা টোটাল ডিটেলস আলোচনা করব। এই চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটা 9টা ভাগে ভাগ করা হয়েছে। পার্ট ওয়ানে আমরা ডিসকাস করব ইলেকট্রোড, ইলেক্ট্রোলাইট, ইলেক্ট্রোলাইসিস প্রসেস অ্যান্ড আয়নাইজেশন নিয়ে আলোচনা করব। পার্ট টুতে আমরা আলোচনা করব ফ্যারাডেজ লস অফ ইলেক্ট্রোলাইসিস, তার ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল। থার্ড পার্ট নিয়ে আলোচনা করব অ্যাপ্লিকেশনস অফ দ্য ইলেক্ট্রোলাইসিস প্রসেসে অ্যাপ্লিকেশনগুলো কী কী। ঠিক আছে। ফোর্থ নাম্বার পার্টে টাইপস অফ সেলস, প্রাইমারি সেলস অ্যান্ড সেকেন্ডারি সেলস নিয়ে আলোচনা করব। ফিফথ নাম্বার পার্টে গ্রুপিং অফ সেলস, অর্থাৎ সিরিজ গ্রুপিং, প্যারাল গ্রুপিং অ্যান্ড সিরিজ অ্যান্ড প্যারাল কম্বিনেশনস গ্রুপিং, এটা নিয়ে আলোচনা করব। সিক্সথ পার্টে আমরা আলোচনা করব ক্যাপাসিটি অফ ব্যাটারি, ইফিসিয়েন্সি অফ ব্যাটারি নিয়ে আলোচনা করব। সেভেন্থ পার্টে সেকেন্ডারি সেলসের একটা স্পেশাল, যেটা হচ্ছে লেড অ্যাসিড সেল, প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, সেই লেড অ্যাসিড সেলের টোটাল ডিসচার্জিং অ্যান্ড চার্জিং প্রসেস নিয়ে আলোচনা করব। 8 নাম্বার চ্যাপ্টারে আমরা আলোচনা করব চার্জিং অফ ব্যাটারিজ, অর্থাৎ চার্জিং মেথডস অফ ব্যাটারিজ নিয়ে আলোচনা করব। আর 9th নাম্বার পার্টসে আমরা আলোচনা করব প্রিকোয়েশনস, কেয়ারস অ্যান্ড মেনটেন্স অফ ব্যাটারি। এই টোটাল অর্থাৎ 9টা পার্টই টোটাল একটা ভিডিওর মধ্যেই আমার কিন্তু কমপ্লিট হবে। অর্থাৎ ধৈর্য সহকারে টোটাল ভিডিওটা দেখো, তার টোটাল চ্যাপ্টারটা তোমাদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট পার্ট, কেমিক্যাল ইফেক্টস অফ কারেন্ট, পার্ট 1। এর মধ্যে কি বললাম? ইলেক্ট্রোলাইসিস প্রসেস, ইলেকট্রোড অর্থাৎ অ্যানোড অ্যান্ড ক্যাথোড, আয়োনাইজেশনস, অ্যানায়ন, ক্যাটায়ন্স অ্যান্ড ভোল্টমিটার, এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে বলি যে কারেন্ট যেটা আমরা ফ্লো করে, আমরা কি জানি সলিডের মধ্যে কারেন্ট ফ্লো করে কন্ডাক্টরের মধ্যে দিয়ে। দ্য কারেন্টস থ্রু দ্য মেটালিক কন্ডাক্টার্স ইজ ডিউ টু দ্য মুভমেন্ট অফ ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের জন্য কারেন্ট ফ্লো করে, যার এক্সাম্পলস হচ্ছে কপার্স অ্যান্ড অ্যালুমিনিয়াম, এটা আমরা জানি। লিকুইডসের ক্ষেত্রে কি হয়? লিকুইডের ক্ষেত্রে কিন্তু পজিটিভ আয়ন অ্যান্ড নেগেটিভ আয়নের জন্য কিন্তু কারেন্ট ফ্লো করে। দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য লিকুইড অ্যান্ড গ্যাস is due to the movement of large number of oppositely charged particles বা oppositely charged atoms is called ions। অর্থাৎ অপোজিটলি চার্জ অ্যাটমস, যাকে আমরা আয়ন বলছি, অর্থাৎ পজিটিভ আয়নস অ্যান্ড নেগেটিভ আয়ন, এই দুটো আয়নের ফ্লো করার জন্যে কিন্তু লিকুইড অ্যান্ড গ্যাসের মধ্যে কারেন্টটা ফ্লো করে। ইলেক্ট্রোলাইট কাদেরকে বলবো? না, ইলেক্ট্রোলাইট কাদেরকে বলবো? যে সাবস্টেন্সের মধ্য দিয়ে, অর্থাৎ লিকুইডের যে সাবস্টেন্সের মধ্য দিয়ে কারেন্টটা মুভমেন্ট করবে তাকেই বলবো। দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য লিকুইড, অর্থাৎ লিকুইডের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে কিসের জন্য? একটু আগেই বললাম না, ডিউ টু দ্য মুভমেন্টস অফ পজিটিভ আয়ন অ্যান্ড নেগেটিভ আয়ন। এই লিকুইডটাকেই আমরা ইলেক্ট্রোলাইট বলবো। ঠিক আছে। দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য লিকুইড ইজ ডিউ টু দ্য মুভমেন্টস অফ পজিটিভ আয়নস অ্যান্ড নেগেটিভ আয়নস। যে লিকুইডের মধ্য দিয়ে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নটা তৈরি হয়, সুতরাং যে লিকুইডের মধ্যে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নটা তৈরি হবে সেই লিকুইডটাকেই আমি কি বলবো? ইলেক্ট্রোলাইট। ঠিক আছে। তো দোজ লিকুইডস, যে লিকুইডগুলো ব্রেক করছে সাচ অপোজিটলি চার্জ অ্যাটমস, এরকম ধরনের অপোজিটলি চার্জ অ্যাটমসের যেগুলো ব্রেক করছে, অলসো কল্ড, যাদেরকে আমরা আয়নও বলছি, ইজ কল্ড ইলেক্ট্রোলাইট, তাদেরকে আমরা ইলেক্ট্রোলাইট বলছি। ওকে, তো ইলেক্ট্রোলাইটে কিছু উদাহরণ যেমন অ্যাসিড, কিছু অ্যাসিড ইলেক্ট্রোলাইট হতে পারে। যেমন অ্যাসিড, কি অ্যাসিড? না H2SO4, HCl, এই ধরনের অ্যাসিডগুলো, এগুলো হচ্ছে ইলেক্ট্রোলাইটের উদাহরণ। ঠিক আছে। তো কেন এগুলো? কারণ H2SO4 কি হয়ে যায়? ভেঙে যাবে। যখন H2SO4 ভেঙে যায় তখন ভেঙে গিয়ে কি করবে? H++ এবং SO4
মাইনাস মাইনাস অর্থাৎ এইচ প্লাস প্লাস মানে পজিটিভ আয়ন আর SO4 মাইনাস মাইনাস মানে নেগেটিভ আয়ন তৈরি করবে। সুতরাং এটা ইলেকট্রোলাইট। HClটা ইলেকট্রোলাইট কেন? কারণ HCl যখন ভেঙে যাবে তখন H প্লাস Cl মাইনাস অর্থাৎ একটা পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন তৈরি করছে। সুতরাং এগুলো কি হচ্ছে ইলেকট্রোলাইটের উদাহরণ। কিছু ইনঅর্গানিক কম্পাউন্ডস আমরা ইলেকট্রোলাইটের উদাহরণ হতে পারে, যেমন হচ্ছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, CuSO4, কপার সালফেট, AgNO3 অর্থাৎ সিলভার নাইট্রেট, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে ইলেকট্রোলাইটের উদাহরণ। কিছু হাইড্রক্সাইডস অফ দ্য মেটালস ইলেকট্রোলাইটের উদাহরণ হতে পারে, যেমন KOH অর্থাৎ পটাশিয়াম হাইড্রক্সাইড, NOH অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইডস, এগুলো প্রত্যেকটাই একটা করে ইলেকট্রোলাইট। কেন? কারণ KOH-কে যদি ভাঙা হয় তখন সে কি হবে? K প্লাস OH মাইনাস অর্থাৎ পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন তৈরি করলো। NOH-টাকে যদি হয় তাহলে Na প্লাস OH মাইনাস, তাহলে Na প্লাস OH মাইনাস অর্থাৎ পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে ব্রেক করতে পারছে। সুতরাং যে লিকুইডগুলো পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে ব্রেক করতে পারবে তাদেরকে আমি কি বলবো? ইলেকট্রোলাইট বলবো। ক্লিয়ার? দোজ লিকুইড ডাস নট প্রোভাইড, যে লিকুইড কিন্তু এরকম ধরনের আয়ন কিন্তু প্রোভাইড করতে পারে না, ডাস নট প্রোভাইড সাচ আয়নস ক্যানট ফ্লো কারেন্ট, সুতরাং তারা কারেন্টও ফ্লো করতে পারে না। অ্যান্ড দোজ আর নট ইলেকট্রোলাইট, সুতরাং সেই লিকুইডগুলোকে কিন্তু আমরা ইলেকট্রোলাইট বলতে পারবো না। তার মানে বোঝা গেল সব লিকুইডের মধ্যেই কিন্তু কারেন্ট ফ্লো করতে পারে না। তা যে লিকুইডগুলো পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে ব্রেক করে, যে সলিউশনসগুলো বা লিকুইডগুলো বা সাবস্টেন্সগুলো, সেইগুলোকেই আমরা ইলেকট্রোলাইট বলবো। ক্লিয়ার? যেমন একটা এক্সাম্পলস নাও, যেমন এইখানে একটা আমি কি করেছি, H2SO4 নিয়েছি। H2SO4কে যদি ওয়াটারের মধ্যে ডিজলভ করে দেওয়া হয়, যদি দেখো এইখানে ভোল্টমিটারটা দেখো, এইখানে কি করা হয়েছে, একটা ভোল্টমিটার, একটা পাত্র নেওয়া হয়েছে, যে পাত্রর মধ্যে কেমিক্যাল রিয়াকশানটা হচ্ছে এবং সে একটা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করছে কেমিক্যাল রিয়াকশানের ফলে, তাকে আমরা ভোল্টমিটার বলছি। তো এরকম একটা ভোল্টমিটার নিয়েছি, ভোল্টমিটার নিয়ে সেখানে কি করেছি, আমি H2SO4 নিয়েছি এবং H2SO4-এর সাথে আমি ওয়াটার মিক্স করে দিচ্ছি। তার মানে কি হলো, H2SO4টা ওয়াটারের মধ্যে কি হলো, ডিজলভ হলো। যখনই H2SO4 ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে যাচ্ছে তখনই কি তৈরি করছে, দুটো সেপারেটলি আয়ন তৈরি করছে। একটা হচ্ছে পজিটিভ আয়ন যেটা হচ্ছে H প্লাস প্লাস, আর একটা হচ্ছে নেগেটিভ আয়ন যেটা হচ্ছে SO4 মাইনাস মাইনাস। সুতরাং H2SO4টাকে কি বলবো, একটা ইলেকট্রোলাইট বলবো। তাহলে H2SO4 H প্লাস 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 SO4 মাইনাস are the ions. সুতরাং দেখতে পাওয়া যাচ্ছে thus the H2SO4 is an electrolyte. আরেকটা দেখো নাও, কপার সালফেট CuSO4, কপার সালফেটকেও যদি ওয়াটারের মধ্যে ডিজলভ করে দেওয়া হয়, তার মানে কি করলাম, আমি একটা পাত্র নিলাম, সেটা পাত্রের মধ্যে কপার সালফেট CuSO4 নিলাম এবং তার মধ্যে কি করলাম, ওয়াটার ঢেলে দিলাম অর্থাৎ H2O ঢেলে দিলাম। তারপরে কি হলো, CuSO4 কি হয়ে যাবে, ডিজলভ হয়ে যাবে, ডিজলভ ইন ওয়াটার। তাহলে CuSO4 ওয়াটারের মধ্যে যখন ডিজলভ হয়ে গেল তখন দুটো সেপারেটলি চার্জ অ্যাটমস তৈরি করলো। একটা হচ্ছে Cu প্লাস প্লাস অর্থাৎ পজিটিভ আয়ন, একটা হচ্ছে SO4 মাইনাস মাইনাস অর্থাৎ নেগেটিভ আয়ন তৈরি করলো। সুতরাং এই যে দুটো অপোজিটলি চার্জ অ্যাটমস বা আয়ন্স তৈরি করলো, সুতরাং এটাকে আমরা কী বলবো, একটা ইলেকট্রোলাইট বলবো। ঠিক আছে? ইলেকট্রোড কাকে বলবো না, এই যে কারেন্ট যে ফ্লো করছে, ফর দ্য ফ্লো অফ কারেন্ট ইন ইলেকট্রোলাইটের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেটা দুটো মেটাল রডস ইউজ করা হয় এবং তার মাধ্যমেই কিন্তু সেটা সম্ভব হয়। দে আর কল দ্য ইলেকট্রোডস, তাদেরকে আমরা ইলেকট্রোড বলছি। অর্থাৎ যে মেটাল রডের কানেকশানের মাধ্যমে, যে মেটাল রডের কানেকশানের মাধ্যমে এই কারেন্ট ফ্লো করা সম্ভব হয়, তাদেরকে আমরা কি বলছি, ইলেকট্রোড বলছি। ইলেকট্রোড কত ধরনের হয়, ইলেকট্রোড দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। ওকে, অ্যানোড কাকে বলবো, অ্যানোড ইজ অ্যান ইলেকট্রোড। অ্যানোড হচ্ছে একটা ইলেকট্রোড থ্রু দ্য পজিটিভ চার্জ ফ্লোস, যার মধ্যে দিয়ে পজিটিভ চার্জ ফ্লো করতে পারে। ঠিক আছে? তাহলে অ্যানোড কাকে বলবো না, অ্যানোড তাকে বলবো যার মধ্যে পজিটিভ চার্জ ফ্লো করতে পারে এবং তাকে আমরা কি করি, ব্যাটারি পজিটিভ টার্মিনালের সাথে আমরা কানেকশন করি। ক্যাথোড আমরা কাকে বলবো, এ ক্যাথোড ইজ অ্যান ইলেকট্রোড। ক্যাথোড হচ্ছে একটা ইলেকট্রোড যার মধ্য দিয়ে থ্রু হুইচ দ্য নেগেটিভলি চার্জ এন্টার্স, অর্থাৎ নেগেটিভ চার্জ এন্টার করে, যেমন SO4 মাইনাস মাইনাস একটা উদাহরণ। তাহলে আমরা কি দেখতে পেলাম, অ্যানোড কাকে বলছি না, থ্রু হুইচ দ্য পজিটিভ চার্জ ফ্লোস,
তাহলে অ্যানোড কাকে বলছি না, যার মধ্যে দিয়ে পজিটিভ চার্জ ফ্লো করছে তাকে আমরা অ্যানোড বলছি। যেমন এক্সাম্পলের মধ্যে ওর কী রয়েছে, 2H++, Cu++, এগুলো হচ্ছে আমার অ্যানোডের উদাহরণ। ক্যাথোড আমরা কাকে বলছি, যার মধ্যে কী হচ্ছে নেগেটিভ চার্জগুলো এন্টার করতে পারছে, থ্রু হুইচ দ্য নেগেটিভ চার্জ এন্টার্স, তাদেরকে আমরা কী বলছি, ক্যাথোড বলছি। যেমন এক্সাম্পলস কী নিচ্ছি, যেমন SO4-। তাহলে একটা এক্সাম্পলস তাহলে কীরকম ধরনের হবে না, পজিটিভ আয়ন এটাকে আমরা অ্যানোড বলছি, পজিটিভ প্লাস প্লাস আয়নগুলো যেখানে আমার স্টোর হচ্ছে আর যেখানে নেগেটিভ আয়নগুলো স্টোর হচ্ছে তাদেরকে আমরা কী বলছি, ক্যাথোড বলছি। ইলেকট্রোলাইসিসটা কি না, ইলেকট্রোলাইসিস হচ্ছে একটা প্রসেস যার মধ্য দিয়ে কোনো একটা ইলেকট্রোলাইসিস হচ্ছে প্রসেস, কোনো একটা ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে যদি আমি ডিসি কারেন্ট যদি ফ্লো করাই তখন সেটা কি হয়, তখন সেটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়, এবং কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার ফলে কি হয়, সেই কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে একটা ইলেকট্রিক্যাল আমার এনার্জি তৈরি হয়। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে নামই হচ্ছে ইলেকট্রোলাইসিস প্রসেস। তাহলে হোয়েন এ ডিসি কারেন্ট পাস, যখন কোনো একটা ডিসি কারেন্ট পাস করে দেওয়া হচ্ছে থ্রু অ্যান ইলেকট্রোলাইট, কোনো একটা ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে যখন কোনো একটা ডিসি কারেন্ট পাস করে দেওয়া হচ্ছে তখন কী হচ্ছে, দেন ইট ইজ সেপারেটেড, তখন সেপারেটেড হয়ে যাচ্ছে। কোনটা সেপারেট হচ্ছে, ইলেকট্রোলাইটটা সেপারেটেড হয়ে যাচ্ছে। কিসে সেপারেট হয়ে যাচ্ছে না, ইন্টু আয়নসে সেপারেট হচ্ছে। কী আয়ন না, তারা পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন, এই দুটো সেপারেটলি চার্জ আয়নে তারা সেপারেটেড হয়ে যাচ্ছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হচ্ছে ইলেকট্রোলাইসিস প্রসেস। অর্থাৎ এই প্রসেসটা কি একটা কেমিক্যাল প্রসেস, একটা কেমিক্যাল রিঅ্যাকশন প্রসেস। এই কেমিক্যাল রিঅ্যাকশন প্রসেসটাকেই বলা হচ্ছে ইলেকট্রোলাইসিস। তাহলে আমরা দেখি ইলেকট্রোলাইসিস প্রসেসটা জিনিসটা কি দেখি না, একটা কি করা হয়েছে, একটা ভোল্টমিটার আমরা নিয়েছি, ঠিক আছে, এবং আমরা কি করেছি, একটা অ্যানোড নিয়েছি, আর কি করেছি আমরা একটা ক্যাথোড নিয়েছি। এই অ্যানোডের সাথে কি করেছি আমরা, পজিটিভ টার্মিনাল কানেকশন করেছি ব্যাটারি, আর এই ক্যাথোডের সাথে কি করেছি, নেগেটিভ টার্মিনালে ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে কানেকশন করে দিয়েছি। তাহলে কি করবে, তাহলে ইলেকট্রন ফ্লো করতে থাকবে, আমার কারেন্ট ফ্লো করবে এইখান থেকে এই দিক পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল কারেন্ট ফ্লো করবে, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে কারেন্ট ফ্লো করবে, আর ইলেকট্রনগুলো ফ্লো করবে তার অপোজিট দিকে, অর্থাৎ ইলেকট্রন ফ্লো করবে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে ইলেকট্রনগুলো ফ্লো করবে। তো ইলেকট্রনগুলো ফ্লো করলো, তো এই যে যখন ঘটনাটা ঘটবে তখন কি হবে, যেমন মনে করে একটা CuSO4 আমি নিয়েছি, তাহলে CuSO4 একটা ইলেকট্রোলাইট, এবং এই ইলেকট্রোলাইটটা কী হবে, Cu++ এবং SO4- ডিভাইডেড হয়ে যাবে। Cu++টা কী হয়ে যাবে, আমার ক্যাথোডের দিকে যাবে, এবং SO4- আমার অ্যানোডের দিকে যাবে। কেন, কারণ এটা মাইনাস মাইনাস, তার মানে এর মধ্যে ইলেকট্রন রয়েছে, আর অ্যানোড কী বলেছিলাম পজিটিভলি, তার মধ্যে ইলেকট্রন কম রয়েছে, সুতরাং কী করবে, যেখানে ইলেকট্রন নেই সেই দিকে ধাবিত করবে। তাহলে SO4- কোন দিকে চলে যাবে, অ্যানোডের দিকে। Cu++, তার মানে কি এখানে ইলেকট্রন নেই, আর ক্যাথোডের মধ্যে কী বলেছিলাম, ইলেকট্রন অর্থাৎ নেগেটিভলি চার্জ, তার মধ্যে তার মানে কী করবে, সে এখান থেকে ইলেকট্রন নেবে, তাই Cu++ লোক কার দিকে অ্যাট্রাক্ট হবে, ক্যাথোডের দিকে। তার মানে আমরা দেখতে পেলাম যে নেগেটিভলি চার্জ যেগুলো রয়েছে, নেগেটিভ চার্জ আয়ন্সগুলো বা অ্যাটমসগুলো, সেগুলো অ্যাট্রাক্ট করছে অ্যানোডের দিকে, এবং পজিটিভলি চার্জ আয়ন্সগুলো অ্যাট্রাক্ট করবে ক্যাথোডের দিকে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কি বলছি, ইলেকট্রোলাইসিস প্রসেস বলছি। এখন দুটো আমরা বললাম, একটা পজিটিভ চার্জ বললাম, নেগেটিভ চার্জ বললাম। এই পজিটিভ চার্জগুলো যেগুলো ক্যাথোডের দিকে অ্যাট্রাকশন হচ্ছে তাদেরকে আমরা কি বলছি, ক্যাটায়ন বলছি, তাদেরকে আমরা কি বলছি, ক্যাটায়ন। আর এই যে নেগেটিভ চার্জগুলো যেগুলো অ্যানোডের দিকে অ্যাট্রাক্ট হয়ে চলে আসছে তাদেরকে আমরা কি বলছি, অ্যানায়ন বলছি, ঠিক আছে। ভোল্টমিটার কাকে বলছি, যে পাত্রের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশনটা ঘটছে বা এই ইলেকট্রোলাইসিস প্রসেসটা ঘটছে তাকে আমরা ভোল্টমিটার বলছি। দ্য কন্টেনার্স ইন হুইচ দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস টেক্স প্লেস ইজ কল্ড দ্য ভোল্টমিটার, তাকে আমরা ভোল্টমিটার বলছি। The process of electrolysis টা দেখি, তো ইলেকট্রোলাইসিস প্রসেসটা কি না, প্রসেস অফ ইলেকট্রোলাইসিস, অ্যানোড ইজ কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনালস অফ দ্য ব্যাটারি, তাহলে অ্যানোডটাকে আমি কী করলাম, ব্যাটারি পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন করে দিলাম, অ্যান্ড ক্যাথোড ইজ কানেক্টেড দ্য নেগেটিভ টার্মিনালস অফ দ্য ব্যাটারি, এবং ক্যাথোডটাকে আমরা নেগেটিভ টার্মিনালস অফ দ্য ব্যাটারি কানেকশন করলাম। তারপরে যেটা হয় সেটা হচ্ছে কি, পজিটিভগুলো আমার কোন দিকে যাবে, পজিটিভগুলো আমার ক্যাথোডের দিকে চলে যাবে, আর নেগেটিভগুলো কোন দিকে চলে যাবে, নেগেটিভগুলো আমার অ্যানোডের দিকে চলে যাবে। এটাই হচ্ছে আমার ইলেকট্রোলাইসিস প্রসেস। The positive ions moves towards the cathode and negative ions moves towards the anode. তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে পজিটিভ আয়ন্সগুলো যেটা আমার কী করছে, ক্যাথোডের দিকে যাচ্ছে, আর নেগেটিভ আয়ন্সগুলো কোথায় চলে যাচ্ছে, আমার অ্যানোডের দিকে চলে যাচ্ছে।
তাহলে এই যে পজিটিভ আয়নগুলো যেগুলো মুভমেন্ট হচ্ছে, এই যে পজিটিভ আয়নগুলো যেগুলো মুভমেন্ট হচ্ছে ক্যাথোডের দিকে, সেই পজিটিভ আয়নগুলোকে আমরা কি বলছি? ক্যাটায়ন বলছি। আর এই যে নেগেটিভ আয়ন যেগুলো অ্যানোডের দিকে মুভমেন্ট হচ্ছে তাদেরকে আমরা কি বলছি? অ্যানায়ন বলছি। আর এই যে প্রসেসটা অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়নের যে মুভমেন্ট যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কি বলছি? আয়োনাইজেশন বলছি। আয়োনাইজেশন কাকে বলবো? দ্য প্রসেস অফ সেপারেশন পজিটিভ আয়ন্স অ্যান্ড নেগেটিভ আয়ন্স বাই দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস, অর্থাৎ ইলেকট্রোলাইসিস প্রসেসের মাধ্যমে এই যে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন্সের যে সেপারেশনটা হয়ে যাচ্ছে ইজ কল্ড আয়োনাইজেশনস, তাকে আমরা আয়োনাইজেশন বলছি। এইখানে আয়োনাইজেশনের ক্ষেত্রে দুটো জিনিস তৈরি হচ্ছে, একটা ক্যাটায়ন তৈরি হচ্ছে, একটা অ্যানায়ন তৈরি হচ্ছে। ক্যাটায়নটা কি না, ক্যাটায়নটা হয়ে যাচ্ছে পজিটিভ আয়ন্সগুলো, অর্থাৎ পজিটিভ আয়ন্সগুলো বা পজিটিভ অ্যাটমসগুলো যেগুলো আমরা কোথায় চলে যাচ্ছে, যেগুলো আমরা ক্যাথোডের দিকে যাচ্ছে তাদেরকে আমরা বলছি ক্যাটায়ন্স। আর অ্যানায়ন কাদেরকে বলছি? যে নেগেটিভ আয়ন্সগুলো বা নেগেটিভ অ্যাটমসগুলো যেগুলো চলে যাচ্ছে আমার অ্যানোডের দিকে তাদেরকে আমরা বলছি অ্যানায়ন। The cation, কাকে বলবো ক্যাটায়ন? In electrolytic, the ion moving towards the cathode is called cation, and in electrolytes, the ions moving towards the anode is called anion. একটা এক্সাম্পল নিই, এক্সাম্পলটা কি? দ্য কপার সালফেট, একটা কপার সালফেট CuSO4, তো কপার সালফেট CuSO4 ইজ ডিজলভড ইন দ্য ওয়াটার মধ্যে ডিজলভ করে দেওয়া হলো। যদি ডিজলভ করে দেওয়া হয় তাহলে কী হবে? ইট স্প্লিটস আপ ইন্টু দ্য কমপ্লিট পজিটিভ কপার আয়ন্স অ্যান্ড Cu++ অ্যান্ড নেগেটিভ সালফেট আয়ন্স SO4- এ ডিভিশন হয়ে যাচ্ছে। যেমন তোমরা পিকচারটা দেখতে পাচ্ছ, পিকচারতে কী হচ্ছে? Cu++টা আমার কী হলো? ক্যাথোডের দিকে যাচ্ছে, SO4- কী হয়ে গেলো? আমার অ্যানোডের দিকে যাচ্ছে। ঠিক আছে, অ্যানোডে যখন এই ঘটনাটা ঘটে তখন অ্যানোডের মধ্যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয় এবং ক্যাথোডের মধ্যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়। অ্যানোডের মধ্যে কী হয়? অ্যানোডের মধ্যে যে সালফেট আয়নসগুলো রয়েছে SO4-, সেগুলো রিচেস টু দ্য অ্যানোড, সেটা অ্যানোডের দিকে চলে যায় এবং অ্যানোডের দিকে গেলে তো কী হবে? SO4-, মানে এখানে ইলেকট্রনের আধিক্য রয়েছে, অর্থাৎ ইলেকট্রন বেশি পরিমাণে রয়েছে, সে কী করবে? ইলেকট্রনটাকে ছেড়ে দেবে, অর্থাৎ ইলেকট্রনটাকে ত্যাগ করে দেবে এবং সে কী করবে? রেডিকালসে পরিণত হবে। দিস সালফেট রিচেস টু দ্য কপার্স, এবং সেখানে কি রয়েছে? কপার। আমি যদি একটা কপারের অ্যানোড হিসেবে কপার এবং ক্যাথোড হিসেবে কপার নিয়েছি, তাহলে কপারের সাথে কি হবে? SO4 একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে, তো Cu+SO4 সমান হয়ে গেল CuSO4, অর্থাৎ কপার সালফেট তৈরি করলো। ক্যাথোডের মধ্যে কী ঘটনা ঘটবে না, ক্যাথোডে কপার আয়ন অর্থাৎ Cu++ রিচেস টু দ্য ক্যাথোড, সেটা ক্যাথোডের মধ্যে পৌঁছে যাবে। আর ইট টেক্স 2 ইলেকট্রনস, সে কী করবে? দুটো ইলেকট্রন নিয়ে নেবে, কারণ প্লাস ইলেকট্রন নেই তার মধ্যে, তার মধ্যে ইলেকট্রন নেই, তাহলে সে কী করবে? ইলেকট্রন নিবে। তাহলে ইট টেক্স 2 ইলেকট্রনস ফ্রম ইট, সে এখান থেকে দুটো ইলেকট্রন নিয়ে নেবে। দিস ইলেকট্রনস আর ইলেকট্রন গিভিংস বাই দ্য সালফেট আয়ন্স। এই ইলেকট্রনগুলো কোন ইলেকট্রন? যেগুলো সালফেট আয়ন যে ইলেকট্রনগুলো ছেড়ে দিয়েছে, ডিপোজিট করে দিয়েছে, সেই ইলেকট্রনগুলোই হচ্ছে ইলেকট্রন যেগুলো কী করছে? নিয়ে নিচ্ছে কপার, এবং কপার নিয়ে এসে কী করবে? কপার অ্যাটমে পরিণত হবে। ঠিক আছে, সালফেট আয়ন্স অ্যান্ড হ্যাভ কেম টু ক্যাথোডস ভায়া দ্য এক্সটার্নাল সার্কিটের মাধ্যমে সে ক্যাথোডে কিন্তু সেটা পৌঁছে যায় এবং সেটাকে কী করে? Cu++টা নিয়ে নেয়। তাহলে Cu++ কম্বাইন্স উইথ দ্য 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রনের সাথে কম্বাইন হয়ে যাচ্ছে অ্যান্ড বিকামস কপার অ্যাটম, এবং সে কী করছে? এটা কপার অ্যাটমে পরিণত হয়ে যাচ্ছে। তো রিঅ্যাকশনটা কি দেখতে পাচ্ছি? তাহলে Cu++ + 2e সমান হচ্ছে কপার অ্যাটমস। এবারে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। দ্য কেমিক্যাল ইফেক্টস অফ কারেন্টসের পার্ট 2 মধ্যে কী রয়েছে? ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোলাইসিসের ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল। তো ফার্স্ট ল কী বলছে? মাস অফ এন এলিমেন্ট deposited or liberated at an electrode is directly proportional to the quantity of electricity passes through the electrolyte. আমরা ইলেকট্রোলাইসিস প্রসেসের মধ্যে কি বলেছিলাম? ইলেকট্রোলাইসিস প্রসেসের মধ্যে বলেছিলাম দুটো অ্যানোড এবং ক্যাথোড রয়েছে, এবং দুটো অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যদি কেমিক্যাল রিঅ্যাকশন ঘটানো হয় তখন কি হয়ে যাচ্ছে? আমি কি বলেছিলাম? পজিটিভ আয়নগুলো চলে যাচ্ছে ক্যাথোডের দিকে এবং নেগেটিভ আয়নসগুলো চলে যাচ্ছে অ্যানোডের দিকে। যখন এই যে মুভমেন্টটা হচ্ছে, তো মুভমেন্ট হওয়ার পরে কী হচ্ছে? এই ইলেকট্রোডগুলোর মধ্যে একটা পদার্থ জমা হচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি যদি পজিটিভ আয়ন্স অর্থাৎ পজিটিভ কপার, আগের এক্সাম্পলটিতে পজিটিভ কপার আয়ন্স যদি কমপ্লিটলি আমার এই ইলেকট্রোডের মধ্যে যদি যুক্ত হতে থাকে তখন সেখানে কী হবে? সেখানে কিছু পরিমাণে পদার্থ জমা হবে। ঠিক আছে, তো কত পরিমাণে পদার্থ জমা হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? না কত পরিমাণে পদার্থ জমা হলো না m পরিমাণে পদার্থ যদি জমা হয় সেটা ডিপেন্ড করবে কার উপর? ডিপেন্ড করবে কত পরিমাণে ইলেকট্রিসিটি ফ্লো করছে ওই
ওই ভোল্টমিটারটার মধ্য দিয়ে থ্রু দ্য ইলেকট্রোলাইট, ওই ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে সেটা প্রপোর্শনাল। অর্থাৎ কত পরিমাণে মাস জমা হবে না কত পরিমাণে, সেটা কত পরিমাণে ইলেকট্রিসিটি ফ্লো করছে তার উপর ডিপেন্ড করছে। যত পরিমাণে বেশি ইলেকট্রিসিটি ফ্লো করবে তত বেশি পরিমাণে মাস সেখানে কী হবে, জমা হতে থাকবে। অর্থাৎ এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউ। তাহলে ইফ এম ইজ দ্য মাস অফ দ্য ইলেকট্রন, যদি এম যদি মাস অফ দ্য এলিমেন্ট হয়, এলিমেন্টের মাস ডিপোজিটেড আর লিবারেটেড অ্যাট অ্যান ইলেকট্রোড, কোনো একটা ইলেকট্রোড ডিপোজিট হচ্ছে বা লিবারেটেড হচ্ছে ডু দ্য পাসেস অফ কারেন্ট আই অ্যাম্পিয়ার কারেন্ট পাস হওয়ার জন্যে ফর দ্য টাইম অফ টি সেকেন্ড ধরে আই অ্যাম্পিয়ার কারেন্ট পাস করার জন্যে যদি সেখানে কিছু পরিমাণে ইলেকট্রোডের মধ্যে কিছু পরিমাণে যদি মাস ডিপোজিটেড হতে থাকে বা ওই ইলেকট্রোড থেকে কিছু পরিমাণে মাস যদি লিবারেটেড হতে থাকে, তখন সেটাকে কি বলবো, তখন ওই যে কত পরিমাণে মাসটা জমা হলো বা লিবারেটেড হলো সেটা ডিপেন্ড করছে কার উপর ডিপেন্ড করছে না, অ্যামাউন্ট অফ কারেন্টস পাসিং থ্রু দ্য ইলেকট্রোলাইট ডিউরিং দ্য টাইম, অর্থাৎ কত সময় ধরে কত অ্যাম্পিয়ারের কারেন্ট সেটা কিন্তু ফ্লো করলো তার উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার? তাহলে এম পরিমাণে মাস যদি জমা হতে থাকে তাহলে এম পরিমাণে মাস কার সাথে প্রপোর্শনাল, কত পরিমাণে ইলেকট্রিসিটি ফ্লো করেছে তার সাথে প্রপোর্শনাল, বা এম ইজ প্রপোর্শনাল টু কত পরিমাণে কারেন্ট ফ্লো করেছে আই, কত সময় ধরে ফ্লো করছে আই ইন্টু টি, তার সাথে প্রপোর্শনালস। তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে আমরা দেখতে পেলাম এম ইজ প্রপোর্শনাল টু কিউ বা এম ইজ প্রপোর্শনাল টু আইটি। এখন আইটিটা কী করে পেলাম না, কিউ সমান হয়ে যাচ্ছে আইটি, সেখান থেকে আমরা পেলাম আইটি। এখন এই প্রপোর্শনাল চিহ্নটাকে যদি উঠাতে হয় তাহলে কি হবে, তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। সেই কনস্ট্যান্টটা কি, এম। তাহলে এম ইকুয়াল জেড আইটি। জেডটা কি না, জেডটা হচ্ছে একটা কনস্ট্যান্টস। কী রকমের কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ দ্য এলিমেন্ট, এটাকে আমরা বলছি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, তাহলে এম ইজ ইকুয়াল টু জেড ইন্টু কিউ বা এম ইকুয়াল টু জেড আই টি। এখন এখানে কিউ আমি যদি জেড সমান যদি বার করি, দেখো জেড সমান যদি এই ইকুয়েশন থেকে যদি জেড সমান যদি বার করি তাহলে আমি কি পাবো, জেড সমান আমি পেয়ে যাবো এম বাই কিউ, অর্থাৎ কত পরিমাণে মাস। এখন এম বাই কিউ বুঝতে পারা গেল। এখন যদি কিউ পরিমাণের মানে কিউ সমান যদি 1 কুলম্ব হয় তাহলে আমরা কি পাবো, কিউ সমান যদি 1 কুলম্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো, এখন তাহলে আমরা সেক্ষেত্রে পাবো অর্থাৎ মাস এম সমান ইজ ইকুয়াল টু জেড, অর্থাৎ কেমিক্যাল ইকুইভ্যালেন্টস অফ দ্য এলিমেন্ট। কখন, যদি কিউ সমান 1 কুলম্ব চার্জ হয়, অর্থাৎ কোনো একটা ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে যদি 1 কুলম্ব চার্জ যদি ফ্লো করে তাহলে সেখানে কত পরিমাণে মাস জমা হবে না, যত পরিমাণে ওই এলিমেন্টটার যতটা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট যতটা পরিমাণ রয়েছে ঠিক তত পরিমাণে মাস কিন্তু সেখানে জমা হবে ইলেকট্রোডটার মধ্যে। সেকেন্ড ল কি বলছে, সেকেন্ড ল বলছে এই যে মাসটা যে জমা হলো, এই যে মাসটা যে জমা হচ্ছে সেটা কার উপর ডিপেন্ড করবে না, সেটা ডিপেন্ড করছে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য এলিমেন্ট, ওই এলিমেন্টের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, দ্য মাস অফ অ্যান এলিমেন্ট লিবারেটেড অর the mass of an element deposited or liberated during the electrolysis process হওয়ার সময় যে পরিমাণে মাস লিবারেটেড হচ্ছে বা ডিপোজিটেড হচ্ছে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, সেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল না, টু দ্য কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য সাবস্টেন্স, ওই সাবস্টেন্সের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত রয়েছে তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো সেই কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে যদি ই ধরা হয় তাহলে এম ইজ প্রপোর্শনাল টু ই, এটা আমরা সেকেন্ড ল থেকে পাই। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট বললাম, তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট কাকে বলে বা ই বলছে দ্য মাস অফ সাবস্টেন্স দ্যাট কম্বাইন্স উইথ অর ডিসপ্লেসড 1 গ্রাম অফ দ্য হাইড্রোজেন্স। কি বলছি, দ্য মাস অফ এ সাবস্টেন্স, কোনো একটা সাবস্টেন্সের মাস অফ এ সাবস্টেন্স দ্যাট কম্বাইন্স উইথ অর ডিসপ্লেসেস 1 গ্রাম অফ হাইড্রোজেন, 1 গ্রাম অফ হাইড্রোজেন ইজ কল্ড দ্য কেমিক্যাল ইকুইভ্যালেন্টস বা জেড। তো কেমিক্যাল ইকুইভ্যালেন্টস ওয়েট সমান আমরা কি পেয়ে যাবো না, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট সমান আমরা পেয়ে যাবো অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি, অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি। অক্সিজেনের ক্ষেত্রে কি হয় না, অক্সিজেনের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট কত 16 আর ভ্যালেন্সি কত
2। তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কত দাঁড়াবে? তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট দাঁড়াবে 16/2 সমান হচ্ছে 8। তো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কত দাঁড়াবে? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট দাঁড়াবে 16/2 সমান হচ্ছে 8। সিলভারের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে সিলভারের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েটটা কত না? সিলভারের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট হচ্ছে 108। সিলভারের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট হচ্ছে 108, আর এর ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে এর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট কত পাবো না? এর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাবো, সেটা হচ্ছে 108/1 সমান হচ্ছে 108। ঠিক একই রকমভাবেই আমরা কপারের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট বার করে নিতে পারি। কপারের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট কত না? 32। ক্লিয়ার? এবারে রিলেশন বিটুইন, তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা ফার্স্ট ল, এটা ফার্স্ট ল থেকে আমরা কি পেলাম না? ফার্স্ট ল থেকে পেলাম এম ইজ প্রপোর্শনাল টু কিউ। ঠিক, সেকেন্ড ল থেকে আমরা কি পেলাম? এম ইজ প্রপোর্শনাল টু ই। তো কিউটা কি, ইটা কি না? এম ইজ প্রপোর্শনাল টু কিউ। কিউ থেকে আমরা কি পেলাম? কিউ সমান হচ্ছে আইটি, তাহলে এম ইজ প্রপোর্শনাল টু আইটি। আবার সেখানে যদি আমি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট যদি নিয়ে আসি, তাহলে সেই ভ্যারিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে জেড। ঠিক আছে, সেকেন্ড ল থেকে আমরা কি পাচ্ছি? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট অর্থাৎ ই সাথে প্রপোর্শনাল। তাহলে আমরা এখানে দুটো ইলেকট্রোলাইট নিয়েছি, দুটো ইলেকট্রোলাইটের মধ্যে সেম অ্যামাউন্টের আমি ইলেকট্রিসিটি ফ্লো করছি, সেম অ্যামাউন্টের ইলেকট্রিসিটি ফ্লো করছি অর্থাৎ কিউ। এইখানে ফার্স্টেও আমরা কিউ ফ্লো করছি, ফার্স্টেও আমরা কিউ পরিমাণে ইলেকট্রিসিটি ফ্লো করছি, সেকেন্ডেও আমরা কিউ পরিমাণে ইলেকট্রিসিটি ফ্লো করছি। তো এই যে দুটো ইলেকট্রোলাইট, এখন দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ইলেকট্রোলাইট নিয়েছি। আলাদা আলাদা ইলেকট্রোলাইট নেওয়ার ফলে তাদের কেমিক্যাল ইকুইভ্যালেন্টস ওয়েট এবং কেমিক্যাল ইকুইভ্যালেন্টস এই দুটোই কিন্তু আলাদা হয়ে যাবে। তো ফার্স্টের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে ইলেকট্রোলাইসিস প্রসেস হচ্ছে, ইলেকট্রোলাইসিস প্রসেস হওয়ার পর M1 মাস কোনো একটা ইলেকট্রোডের মধ্যে ডিপোজিটেড হচ্ছে, যার কেমিক্যাল ইকুইভ্যালেন্টস সেটা হয়ে যাচ্ছে Z1, আর কেমিক্যাল ইকুইভ্যালেন্টস ওয়েট সেটা হয়ে যাচ্ছে E1। আরেকটা সলিউশন আমরা নিয়েছি, যে সলিউশনে ইলেকট্রোলাইসিস প্রসেস হওয়ার ফলে M2 পরিমাণের মাস জমা হচ্ছে। ঠিক আছে, এবং যার কেমিক্যাল ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে Z2, আর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট সেটা হচ্ছে E2। ঠিক আছে, এখন এই দুটোর মধ্যে যদি আমরা একটা রিলেশন বার করতে চাই, তাহলে কী হবে? সাপোজ দ্য সেম অ্যামাউন্ট অফ চার্জ Q is passes through the solution of the two electrolyte M1 and M2 are the masses of the substance liberated or deposited, and Z1 and Z2 are their electrochemical equivalent, and E1 and E2 are the chemical equivalents weight। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি ফার্স্ট ল থেকে M1 ইজ ইকুয়াল টু Z1Q, আর সেকেন্ড ল থেকে কি পাচ্ছি? M1 ইজ প্রপোর্শনাল টু E1। M2 ক্ষেত্রেও সেরকম হবে। M2 সমান কি পাবো না? M2 সমান হয়ে যাচ্ছে Z2Q, আর M2 ইজ প্রপোর্শনাল টু E2। তাহলে যেহেতু আমার ইলেকট্রিসিটি যেটা সেম, তাহলে আমি যদি দুটো মাসের যদি রেশিও বার করি, তো রেশিও বার করলে কী হচ্ছে? M1/M2। তাহলে M1/M2 সমান আমরা কী পেতে পারি? ফার্স্ট থেকে Z1Q/Z2Q, কিউ কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে? Z1/Z2 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি E1/E2। তাহলে আমরা M1/M2 সমান দুটো পেলাম, একটা পেলাম M1/M2 সমান E1/E2, আরেকটা পেলাম Z1/Z2। তাহলে M1/M2 হচ্ছে মাস অফ দ্য ফার্স্ট ইলেকট্রোলাইট টু দ্য মাস অফ দ্য সেকেন্ড ইলেকট্রোলাইট ইজ ইকুয়াল টু E1। E1 মানে হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্টস ওয়েট অফ দ্য ইলেকট্রোলাইট 1, আর E2 হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্টস ওয়েট অফ দ্য ইলেকট্রোলাইট 2। আর কি পাচ্ছি? ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টস E1/E2 সমান হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টস Z1/Z2। তো E1/E2 সমান সমান হয়ে যাচ্ছে Z1/Z2। এখানে E/Z একটা আমি টার্মস পাবো, যদি E/Z একটা টার্মস পাই, সেটাকে আমরা বলছি F। E/Z সমান সমান হয়ে যাচ্ছে F। এই এফটাকে কি? এফটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। The ratio of E/Z is constant
ফর অল সাবস্টেন্স। এই যে এটাকে ফ্যারাডে কনস্ট্যান্ট বলা হচ্ছে, দ্য রেশিও অফ দ্য ই বাই জেড ইজ কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট থাকে যাচ্ছে ফর অল দ্য সাবস্টেন্স, যতগুলো সাবস্টেন্স রয়েছে প্রত্যেকটা সাবস্টেন্সের ক্ষেত্রেই কিন্তু কী হচ্ছে, এটা কনস্ট্যান্ট থাকছে। এটাকে আমরা বলছি ফ্যারাডেজ কনস্ট্যান্ট, এটাকে আমরা বলছি ফ্যারাডেজ কনস্ট্যান্ট। নেক্সট আমরা কেমিক্যাল ইকুইভ্যালেন্টস অফ কারেন্টের পার্ট 3 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিসের অ্যাপ্লিকেশনগুলো কী কী না, ইলেকট্রোলাইসিসের অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ছে ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোটাইপিং, পিউরিফিকেশনস অফ মেটালস, এক্সট্রাকশন অফ দ্য মেটালস। তাহলে ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোটাইপিং, পিউরিফিকেশনস অফ মেটালস অ্যান্ড এক্সট্রাকশনস অফ মেটাল। ইলেকট্রোপ্লেটিংয়ের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যাচ্ছে, আমরা কি করি, একটা ক্যাথোড নিয়েছি এবং একটা অ্যানোড নিয়েছি, ঠিক আছে। ক্যাথোডে আমরা কি নিয়েছি, ব্রাশ নিয়েছি, আর অ্যানোডে আমরা কি নিয়েছি, সিলভার। ক্লিয়ার? তাহলে আমরা কি নিলাম, দুটো ইলেকট্রোড নিলাম, একটা ইলেকট্রোড হচ্ছে সিলভার, একটা ইলেকট্রোড হচ্ছে ব্রাশ, আর একটা হচ্ছে সিলভার। এবারে আমরা কি করলাম, সিলভারটাকে পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন করে দিলাম, আর ব্রাশটাকে ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে কানেকশন করে দিলাম। তার মানে অ্যানোড হিসেবে আমরা কিনলাম সিলভার, ক্যাথোড হিসেবে আমরা কিনলাম ব্রাশ। এবার যখন কেমিক্যাল রিয়াকশন হবে তখন আমরা দেখতে পাবো যে ব্রাশের উপর সিলভারের একটা প্রলেপ পড়ছে। এই যে প্রলেপটা পড়ছে সেটা কোথা থেকে জানতে পারছি না, ফ্যারাডেজ ফার্স্ট লস অফ ইলেকট্রোলাইসিস প্রসেস থেকে আমরা জানতে পারবো যে কত পরিমাণের সিলভার আমার জমা হবে এই ক্যাথোডটাতে। না, সেটা ডিপেন্ড করছে কার উপর, না অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পাসেস থ্রু দ্য ইলেকট্রোলাইট, অর্থাৎ ইলেকট্রোলাইটের মধ্যে কত পরিমাণের ইলেকট্রিসিটি পাস করলো, বা এম ইজ প্রপোর্শনাল টু কিউ, এর উপর ডিপেন্ড করছে। যত পরিমাণে ইলেকট্রিসিটি আমরা ফ্লো করবে তত পরিমাণে মাস আমার এখানে জমা হতে থাকবে। সেকেন্ড ল থেকে আমরা কি বলতে পারবো না, সেকেন্ড ল থেকে এর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে সমানুপাতিক। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্রাশের উপর সিলভারের একটা আচ্ছাদন বা প্রলেপ আমার পড়ে গেল, এটাকে আমরা বলছি ইলেকট্রোপ্লেটিং প্রসেস, ঠিক আছে। তাহলে এই ইলেকট্রোপ্লেটিং প্রসেস যে এক্সাম্পলটা দেখালাম, এটাতে কী নিয়েছি, অ্যানোড হিসেবে সিলভার নিয়েছি, ক্যাথোড হিসেবে ব্রাশ নিয়েছি, আর ইলেকট্রোলাইটিস হিসেবে নিয়েছি AgNO3 অর্থাৎ সিলভার নাইট্রেট। এখন দ্য প্রসেস অফ ডিপোজিটিং এ থিন লেয়ার অফ superior metals over the inferior metal is known as the electroplating. নেক্সট আর কি এক্সাম্পল রয়েছে, ইলেকট্রোটাইপিংয়ের ক্ষেত্রে কী হয়, ঠিক একই রকমের ইলেকট্রোটাইপিংয়ের ক্ষেত্রে কী করা হয় না, একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডের মধ্যে কী করেছি, এটা ছকছক করা থাকে বিভিন্ন রকমের, আমার লেটার ওয়াইজ যে লেটার ওয়াইজ আছে সেই লেটার ওয়াইজ ছক করা থাকে। এবার কি হয়, মনে করো কোনো কিছু একটা আমি এখানে টাইপ করতে হবে, তো এই একটা মোল্ড নিলাম, মোল্ডের মধ্যে মনে করো আমি ওল্ড টাইপ করব, ওল্ড টাইপ করবো, তো মোল্ডের মধ্যে কি হচ্ছে OLD, এটা কি করা হচ্ছে, টাইপিং করা থাকে, বা এটা একটা মোড বা একটা কাঠামো তৈরি করে এর মধ্যে পেস্ট করা থাকে। এবার যখন ইলেকট্রোলাইসিস প্রসেসটা চলতে থাকে তখন কি হচ্ছে, ক্যাথোডের মধ্যে মনে করো ও নামে একটা কাটা রয়েছে, সেই জায়গাতে জমা হতে থাকবে, এল নামে একটা কাটা পোর্শন রয়েছে সেখানে জমা হতে থাকবে, টি নামে একটা কাটা পোর্শন থাকবে সেখানে জমা হতে থাকবে, ঠিক আছে। এই জমা হতে হতে তাহলে কি হচ্ছে, আমরা বিভিন্ন রকমের টাইপিং আমরা লেটার পেয়ে যাব, এটাকে আমরা কি বলছি, ইলেকট্রোটাইপিং। পিউরিফিকেশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, একটা ইনফিরিয়র মেটালস মধ্য দিয়ে আমি কি করলাম, পিউরিফিকেশন করতে হয়। তো পিউরিফিকেশন করতে হলে কী দিয়ে পিউরিফিকেশন করবো না, সেই মেটালটাকে আমি অ্যানোডে নিয়ে নেবো, অর্থাৎ যে মেটালটাকে আমাকে পিউরিফিকেশন করতে হবে সেটাকে আমরা ক্যাথোড হিসেবে নেব, আর যে মেটালের মাধ্যমে আমার পিউরিফিকেশন হবে সেটাকে আমরা অ্যানোডে রেখে দেবো, ঠিক আছে। এইভাবে আমার পিউরিফিকেশনটা চলতে থাকবে, ঠিক আছে। যেমন এখানে কপার অ্যাটমস ফ্রম দ্য impure কপার্স আর অক্সাইডেড টু দ্য কপার আয়ন্স, তো কপার আয়ন ট্রান্সপোর্টেড ফ্রম দ্য অ্যানোড টু ক্যাথোড। তাহলে কপার আয়নটা কী হচ্ছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে মুভমেন্ট করতে শুরু করবে। কপার আয়ন্স ফ্রম দ্য ইনফিওর কপার্স আর রেডিউসড টু দ্য কপার অ্যাটমস, দ্য Cu++, কী দেখতে পাচ্ছি,
সিউ প্লাস 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 প্লাসটাকে কী করলো, এসেপ্ট ইলেকট্রন, সেই ইলেকট্রন এসেপ্ট করে নিল অ্যান্ড সিউ অ্যাটমে পরিণত হলো। এক্সট্রাকশনস অফ মেটাল, কোনো একটা মেটাল থেকে আমাকে এক্সট্রাকশন করতে হবে, তার সিম্পলস যেটাকে আমি এক্সট্রাকশন করব যে মেটালটাকে, সেটাকে আমি কি করব, সেটাকে আমি অ্যানোডে নিয়ে নেব। আর যার উপরে আমি এক্সট্রাকশনটা করব, অর্থাৎ যার মধ্যে আমি স্টোর করব সেই মেটালটাকে, সেটাকে আমরা ক্যাথোড হিসেবে নিয়ে নেব। ঠিক আছে, তাই অ্যানোডে আমি কী রাখবো না, অ্যানোডে ওর অর্থাৎ তার আকরিকটাকে রাখবো, ক্যাথোডে কী রাখবো, সে মেটালটাকে রাখবো। ঠিক আছে, আর ইলেকট্রোলাইট হিসাবে অর্থাৎ এই প্রসেসের মধ্যে যে ইলেকট্রোলাইটটা থাকবে সেই ইলেকট্রোলাইটটাকে আমরা কী করব, সেই ইলেকট্রোলাইটটাকে আমরা কী করব, ব্যবহার করব। এবার নেক্সট পার্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটা কেমিক্যাল ইফেক্ট অফ কারেন্টের নেক্সট পার্ট হচ্ছে পার্ট 4, সেটা হচ্ছে কেমিক্যাল সেলসকে করকম করে ভাগ করব। কেমিক্যাল সেলসকে আমরা দুরকম করে ভাগ করবো, একটা হচ্ছে প্রাইমারি সেলস আর একটা হচ্ছে সেকেন্ডারি সেলস। প্রাইমারি তার আগে জেনে নিতে হবে যে সেল আমরা কাকে বলবো সেল না, when a current passes through the solutions of the electrolyte, chemical changes takes place. কোনো একটা ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে যখন আমরা কারেন্ট পাস করবে তখন সেখানে কী হবে, একটা কেমিক্যাল চেঞ্জেস হবে। এই কেমিক্যাল চেঞ্জেসের ফলে কী হবে, ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হবে, এটাকে আমরা সেল বলবো। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু দ্য কেমিক্যাল এনার্জি। তাহলে যেখানে আমার ইলেকট্রিক্যাল এনার্জিটা আমার কেমিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে, সেইটাকেই আমরা কি বলবো, সেল বলবো। তাহলে এই সেল, তার মানে একটা সেলটা আমরা কি না, সেলটা হচ্ছে সোর্স অফ ইএফ। তাহলে সোর্স অফ ইএফ ইজ কল্ড সেলস, ইন হুইচ দ্য কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি, যেখানে কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার দুরকম ধরনের রয়েছে টাইপ, একটা হচ্ছে প্রাইমারি সেলস আর একটা হচ্ছে সেকেন্ডারি সেলস। তো প্রাইমারি সেল কাকে বলবো, প্রাইমারি সেল আমরা তাকে বলবো যে সেলটা আমার রিভার্সেবলস নয়, বা যে সেলটাকে আমি কি রিচার্জ করতে পারবো না। দ্য সেলস উইন হুইচ দ্য অ্যাকশন ইজ নট রিভার্সেবল, অর্থাৎ যেখানে অ্যাকশনটা রিভার্সেবল নয়। তার মানে কি, কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হলো, কিন্তু সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা কিন্তু আমার কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারা যাবে না। এই প্রসেসটাকে আমরা কি বলবো, প্রাইমারি সেলস বলবো। তাহলে এ সেল ইন হুইচ দ্য কেমিক্যাল এক্সচেঞ্জ ইজ নট রিভার্সেবল ইজ কল্ড দ্য প্রাইমারি সেল। দ্য প্রাইমারি সেলের উদাহরণ কি, প্রাইমারি সেল হচ্ছে ভোলাটিক সেল, ড্যানিয়েল সেল, লেকল্যান্ড সেল, ড্রাই সেলস, এগুলো হচ্ছে সব প্রাইমারি সেলের উদাহরণ। দ্য অ্যাডভান্টেজ অফ প্রাইমারি সেলস, প্রাইমারি সেলের অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজটা হচ্ছে প্রাইমারি সেল সবসময় কি হচ্ছে, খরচাটা কম হবে, রিলেটিভলি ইনএক্সপেন্সিবল, অর্থাৎ সেকেন্ডারি সেলের তুলনায় প্রাইমারি সেলের খরচা কম। সেকেন্ড হচ্ছে রেডিলি অ্যাভেলেবেল, অর্থাৎ সেটা মার্কেটে আমি খুব সহজেই পেয়ে যাবো। ফিজিক্যালি খুব ছোট্ট সাইজের হয়ে থাকে এই সেলসগুলো। ইজি টু ইনস্টল, খুব সহজে ইনস্টল করতে পারা যায়। ভেরিয়াস সাইজ ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ বিভিন্ন রকমের সাইজের হয়ে থাকে। এটা হচ্ছে প্রাইমারি সেলস। তো প্রাইমারি সেলের এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি নেই, ডিসঅ্যাডভান্টেজ আছে কি, ডিসঅ্যাডভান্টেজ কারণ এটা হচ্ছে ওয়ান টাইমস রিচার্জেবলস, এটা একবারই রিচার্জ করতে পারা যায়, সেখানে বারবার আমি রিচার্জ করতে পারবো না। তার মানে দিস সেলস আর নট রিচার্জেবল, এটাকে রিচার্জেবল নয়। বিকজ পোলারাইজড, ইট বিকামস পোলারাইজড, এটা পোলারাইজড হয়ে যাবে কখন, ওয়েন কানেক্টেড টু দ্য লোড, অর্থাৎ লোডের সাথে যদি এটাকে কানেক্টেড করে দেওয়া হয়, সেটা কি হয়, পোলারাইজড হতে শুরু করে। তার মানে কি, এর লাইফ স্প্যানটা কমতে থাকে আস্তে আস্তে, তার মানে এটা শর্টার লাইফ স্প্যান, তাই এই লাইফ স্প্যানটা খুব শর্ট। প্রোভাইড স্মল কোয়ান্টিটি অফ কারেন্ট, এটা কিন্তু খুব বেশি অ্যামাউন্টের কারেন্ট কিন্তু প্রোভাইড করতে পারে না, খুব স্মল অ্যামাউন্টের কারেন্ট কিন্তু প্রোভাইড করে। সেকেন্ডারি সেল কাকে বলবো, যেটাকে রিচার্জেবল করা সম্ভব তাকে আমরা সেকেন্ডারি সেল বলবো। সেলস ইন হুইচ দ্য কেমিক্যাল অ্যাকশন ইজ রিভার্সেবল ইজ কল্ড দ্য সেকেন্ডারি সেল, যেখানে কেমিক্যাল অ্যাকশনটা রিভার্সেবল হয়ে থাকে তাকে আমরা সেকেন্ডারি সেল বলবো। তো সেকেন্ডারি সেলের উদাহরণ কি, সেকেন্ডারি সেলের উদাহরণ হচ্ছে লেড অ্যাসিড সেলস, নিকেল আয়রন অ্যালকাইন সেলস, নিকেল ক্যাডমিয়াম সেলস, এইগুলো হচ্ছে আমার সেকেন্ডারি সেলের উদাহরণ। সেকেন্ডারি সেলকে আমরা অনেক সময় কি বলি, স্টোরেজ সেল বলি। কেন স্টোরেজ সেল বলি না, কেন স্টোরেজ সেল বলি না, ওয়েন এ সেকেন্ডারি সেল ইজ চার্জ টু দ্য ইলেকট্রিক্যাল এনার্জিতে যখন চার্জ করে দেওয়া হলো, ইজ কনভার্টেড ইনটু দ্য কেমিক্যাল এনার্জি, সেটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। উইচ ইজ স্টোরড ইন দ্য সেল, যেটা কী করছে, সেলের মধ্যে আমার কি হয়ে যাচ্ছে, স্টোর হয়ে যাচ্ছে। অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হলো, এবং কনভার্ট হওয়ার পর সেটা কী হলো, সেলসের মধ্যে স্টোর হয়ে গেল। সুতরাং এটাকে আমরা কি বলবো, একটা স্টোরেজ সেল বলবো। when the cell is discharged, যখন সেলটা ডিসচার্জ হয়ে গেল, তখন এই স্টোরড কেমিক্যাল এনার্জি, অর্থাৎ সেলের মধ্যে যে কেমিক্যাল এনার্জি স্টোর হয়েছিল, সেটাই কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে।
এই জন্যেই এটাকে আমরা কি বলবো, স্টোরেজ সেল বলবো। তাহলে অ্যাডভান্টেজ অফ সেকেন্ডারি সেল, তো সেকেন্ডারি সেলের অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ, ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে ইট দিস সেলস প্রোভাইডস মোর কারেন্ট, এটা অনেক বেশি পরিমাণে কারেন্ট কিন্তু প্রোভাইড করতে থাকে। সেকেন্ড, দিস সেলস আর রিচার্জেবল, এই সেলগুলো হচ্ছে রিচার্জেবল, অর্থাৎ এই সেলগুলোকে রিচার্জ করতে পারা যায় বারবার, এগেন সেকেন্ড। যার এক্সাম্পলস হচ্ছে আমাদের মোবাইলস ব্যাটারি, মোবাইল ব্যাটারিগুলো হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডারি সেলের উদাহরণ। আর প্রাইমারি সেলের উদাহরণটা কি, টর্চ লাইট ব্যাটারি বা রিস্ট ওয়াচ ব্যাটারি বা এইরকম ধরনের যে ব্যাটারিগুলো, যেগুলো হচ্ছে ওয়ান টাইমস একবার কমপ্লিট হয়ে গেল, টোটাল ডিসচার্জ হয়ে গেল, এবার টোটাল তুমি ফেলে দাও, সেটা আর কোনোদিন কাজে লাগবে না, দ্যাট ইজ কল্ড দ্য প্রাইমারি সেলস। সেকেন্ডারি সেলস হচ্ছে রিচার্জেবল, অর্থাৎ রিচার্জ করতে পারছে, যখনই তোমার ডিসচার্জ হয়ে গেল, ডিসচার্জ হওয়ার পর তুমি আবার সেটাকে চার্জ করো, সেটা আবার রিচার্জ হবে। সেকেন্ডারি সেলের লাইফ স্প্যানটা অনেক বেশি, লঙ্গার লাইফ স্প্যানস। ইট ক্যান বি রিপিটেডলি, ইট ক্যান বি ইউজ রিপিটেডলি, অর্থাৎ বারবার সেটাকে ব্যবহার করতে পারা যায়। নো পোলারাইজেশন, এর কিন্তু পোলারাইজেশনস কিন্তু হয় না। তবে সেকেন্ডারি সেলেরও ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, কি ডিসঅ্যাডভান্টেজ না, ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট মাস্ট বি রিচার্জ স্লোলি, অর্থাৎ খুব স্লোলিভাবে আমাকে এটাকে রিচার্জ করতে হবে, অর্থাৎ খুব বেশি তাড়াহুড়া করলে কিন্তু হবে না, এটা খারাপ হয়ে যেতে পারে। মোর এক্সপেন্সিভ, এই সেকেন্ডারি সেলের দাম অনেক বেশি প্রাইমারি সেলের তুলনায়। সেকেন্ডারি সেলকে আমাকে সবসময় একটা পজিশনে রাখতে হবে, মাস্ট বি কেপ্ট ইন দ্য আপরাইট পজিশনস, আদারওয়াইজ দ্য সেকেন্ডারি সেল উইল মে বি ড্যামেজ। তার প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেলের মধ্যে যদি কম্পারিজন করি, তার কম্পারিজন করলে কী পাবো না, প্রাইমারি সেল ইএফ জেনারেটেড ইজ কুইকলি, প্রাইমারি সেলে খুব তাড়াতাড়ি ইএফ জেনারেট হয়, কিন্তু সেকেন্ডারি সেলে কিন্তু খুব কুইকলি কিন্তু ইএফ জেনারেট হয় না। সেকেন্ড, প্রাইমারি সেলস ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, শুধুমাত্র একবার আমি প্রাইমারি সেলকে ব্যবহার করতে পারবো, কিন্তু সেকেন্ডারি সেল রিপিটেডলি, অর্থাৎ সেকেন্ডারি সেলকে আমি বারবার ব্যবহার করতে পারবো। রিইউজেবলস, সেকেন্ডারি প্রাইমারি সেল ইজ লাইটার ইন ওয়েট, প্রাইমারি সেল হালকা হয়ে থাকে, সেকেন্ডারি সেলস ইজ হেভিয়ার ইন ওয়েট, সেকেন্ডারি সেল আমার হেভি হয়ে থাকে। প্রাইমারি সেল লেস ইএফ জেনারেটেড, প্রাইমারি সেলে খুব কম ইএফ জেনারেট হয়, সেকেন্ডারি সেলে মোর ইএফ জেনারেটেড, অর্থাৎ বেশি পরিমাণে ইএফ জেনারেট হয়। জেনারেটস লো লেভেল কারেন্ট, প্রাইমারি সেল লো লেভেল কারেন্ট জেনারেট করছে, সেকেন্ডারি সেল জেনারেটস হাই লেভেল কারেন্ট, এটা হাই লেভেল কারেন্ট জেনারেট করছে। নেক্সট পার্ট নাম্বার 5, কেমিক্যাল রিয়াকশনস, পার্ট নাম্বার 5, যেটাকে আমরা ব্যাটারির গ্রুপিং নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিরিজ গ্রুপিং, প্যারালাল গ্রুপিং, মিক্সড গ্রুপিং। ফার্স্ট আমরা সিরিজ গ্রুপিং নিয়ে আলোচনা করব। সিরিজ গ্রুপিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, আমরা সবাই জানি যে ব্যাটারি কাকে বলছি না, কতগুলো সেলসকে একসাথে কানেকশন করে সেটাকে আমরা ব্যাটারি তৈরি হয়, সেটা সিরিজও কানেকশন করতে পারি, প্যারালালও কানেকশন করতে পারি, বা আমরা সিরিজ প্যারালাল কম্বিনেশনে আমরা কানেকশন করতে পারি। তা আজকে এখন যেটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিরিজ গ্রুপিং, ঠিক আছে। সিরিজ গ্রুপিং নিয়ে আলোচনা করব। দ্য কানেকশনস অফ সেলস ইন এ গ্রুপ ইজ কল্ড ব্যাটারি, যাকে কোনো একটা অনেকগুলো সেলসকে যখন কোনো একটা গ্রুপে আমরা কানেকশন করে দিই তখন সেটাকে আমরা ব্যাটারি বলি। দ্য নাম্বার অফ সেলস আর কানেক্টেড ইন সিরিজও কানেকশন করা হতে থাকে, যেমন এখানে একটা এক্সাম্পলস নিয়েছি, যখন 3টে আমি সেল নিয়েছি, এখানে ই, অর্থাৎ প্রত্যেকটা সেলেরই ইএফ হচ্ছে কি আমার সেম ইএফ, এবং প্রত্যেকটা সেলেরই ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, দিস সেলস অফ ইচ ইএফস আর কানেক্টেড ইন দ্য সিরিজ, প্রত্যেকটা আমরা সিরিজে কানেকশন হয়ে যাচ্ছে, তার টোটাল ইএফ কত পেয়ে যাবো, কারণ আমরা জানি সিরিজে যদি কানেকশন করি তো প্রত্যেকটা সেলের যে ভোল্টেজ ড্রপ সেটা কী হয়ে যাবে, অ্যাডিশন হয়ে যাবে, অর্থাৎ অ্যাড হতে হবে। তাহলে কত ই প্লাস ই সমান কত পেয়ে গেলাম 3, তা 3 হয়ে গেলো আমার টোটাল ইএফ অফ দ্য 3 সেলস। এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কী হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা কী জানি সিরিজ কানেকশনে অ্যাডিশন হয়ে যায়, তো ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কী হয়ে যাবে, স্মল আর প্লাস স্মল আর প্লাস স্মল আর মানে হচ্ছে 3R। লোড রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর, আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, তাই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, তো এখানে তো স্মল আর নয়, এখানে হয়ে যাচ্ছে 3R। কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ব্যাটারি, এই ব্যাটারির মধ্যে যখন কারেন্টটা ফ্লো করছে, কী করে ফ্লো করছে, কারণ আমরা জানি কারেন্ট সমান হয়ে যাচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাই এখানে ভোল্টেজ কত পেয়েছে না, ভোল্টেজ পেয়েছি 3, রেজিস্ট্যান্স কত পেয়েছি 3R প্লাস ক্যাপিটাল আর। তাহলে এটাই হয়ে গেল আমার প্রাইমারি সেলসের যে 3টে সেলকে আমি সিরিজে কানেকশন করছি, সেই 3টে কানেকশনের যে টোটাল কারেন্ট। এখন এই 3টের জায়গায় যদি অনেকগুলো সেলস থাকে, অনেকগুলো সেলকে যদি একসাথে আমি সিরিজে কানেকশন করে থাকি, তাহলে সেক্ষেত্রে কী রেজাল্টেন্ট পাবো না, সেক্ষেত্রে রেজাল্টেন্ট পেয়ে যাবো ফার্স্ট টোটাল ইএফ, কী যাবো ই প্লাস ডট করে এন টাইমস, আর টোটাল ভোল্টেজ কত পেয়ে যাবো এন ইন্টু ই। ইন্টারনাল রেজিস্ট্যান্সটাও ঠিক একই রকমই হবে ভোল্টেজের মতো, স্মল আর এন টাইমস, তার টোটাল ভোল্টেজ টোটাল রেজিস্ট্যান্স কত পেয়ে যাবো ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল এন আর, আর লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে ক্যাপিটাল আর।
যে তাহলে আমি টোটাল রেজিস্ট্যান্সে কত পেয়ে যাচ্ছি, স্মল এন স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এটা হয়ে যাচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। আর টোটাল ভোল্টেজটা কি, এন ই। তার কারেন্ট আই সমান হয়ে যাচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে আই সমান হচ্ছে টোটাল ভোল্টেজ হচ্ছে স্মল এন ক্যাপিটাল ই ডিভাইডেড বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এটা তাহলে আমি কি পেয়ে গেলাম, টোটাল আমি কারেন্টটা পেয়ে গেলাম সিরিজ কানেকশন। প্যারালাল গ্রুপিংয়ের ক্ষেত্রে কী হবে না, প্যারালাল গ্রুপিংয়ের ক্ষেত্রেই মনে করো ফার্স্ট একটা এক্সাম্পল নিয়ে ছোটো থেকে স্টার্ট করি। তো প্রথমে মনে করো 3টে সেলসকে আমি প্যারালালে কানেকশন করে দিয়েছি। প্রত্যেকটা সেলের কী হচ্ছে, ইএফটা হচ্ছে ই আর রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। তাহলে ইন প্যারালাল ইএফ ইন ইচ ব্রাঞ্চেস ইজ সেমস ই। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমরা কত পেয়ে যাবো, দেখো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কী হয়, তার টোটাল রেজিস্ট্যান্স আমরা কী জানি, 1/R সমান হয়ে যাচ্ছে 1/R1 প্লাস 1/R2, এটা আমরা জানি। তাহলে কী পেয়ে যাচ্ছি এখানে, টোটাল 1/RT সমান হয়ে যাচ্ছে 1/R প্লাস 1/R প্লাস 1/R। তাহলে কী পেয়ে গেলাম, 3টে রেজিস্ট্যান্স ছিল 3/R। তাহলে উল্টে যাবে, টোটাল রেজিস্ট্যান্সে যখন করবো তাহলে কী হয়ে যাচ্ছে, RT সমান হয়ে যাচ্ছে R/3। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমরা কী হয়ে যাবে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর প্লাস R/3। তাহলে কী হয়ে গেল, আমি এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট কত পেয়ে যাবো না, কারেন্ট আই সমান কী হয়ে যাচ্ছে, ক্যাপিটাল ই ডিভাইডেড বাই R/3 প্লাস আর। এবার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কী হচ্ছে, 3টে উপরে চলে যাবে। তাহলে 3টে যদি উপরে চলে যায় তাহলে 3 × ই ডিভাইডেড বাই স্মল আর প্লাস 3R। এটা হলো 3টে সেলের ক্ষেত্রে। এখন যদি নাম্বার অফ সেলস অর্থাৎ এন টাইমস যদি সেলস যদি আমার প্যারালালে কানেকশন করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম ই অর্থাৎ এই কানেকশানগুলো আমি ধরে নিলাম, এই কানেকশানগুলো কী হচ্ছে আমার প্যারালালে কানেকশন করা রয়েছে। তাহলে এখন আমি কি দেখতে পাবো, তাহলে এখন আমি কি দেখতে পাচ্ছি না, টোটাল নাম্বার অফ সেলস আমার কত ছিল, টোটাল নাম্বার অফ সেলস যেটা আমি করেছিলাম প্যারালাল গ্রুপিংয়ের ক্ষেত্রে, তাহলে কি দেখতে পেয়েছিলাম, টোটাল নাম্বার অফ সেলস যেটা প্যারালাল গ্রুপিংয়ের ক্ষেত্রে পেয়েছিলাম আমি, সেটা হচ্ছে RT সমান হয়ে যাচ্ছে স্মল আর বাই স্মল এন। তাহলে কি হয়ে যাচ্ছে আমার যেটা দাঁড়াচ্ছে, তাহলে স্মল আর, তাহলে রেজিস্ট্যান্সটা কী হয়ে যাচ্ছে, স্মল আর বাই স্মল এন প্লাস ক্যাপিটাল আর। তাহলে কী হয়েছে, স্মল এন আর প্লাস স্মল আর ডিভাইডেড বাই স্মল এন। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, টোটাল ব্যাটারি কারেন্টটা আমরা পেয়ে যাচ্ছি আই সমান হয়ে যাচ্ছে ই মানে হয়ে যাচ্ছে টোটাল। কারণ এইখানে হচ্ছে ভোল্টেজটা কি হচ্ছে, প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজটা আমার সেম থাকে। তার কি হয়ে গেল, প্রত্যেকটা সেলের ভোল্টেজটা হচ্ছে ক্যাপিটাল ই, তাহলে ক্যাপিটাল ই থাকবে। তার ক্যাপিটাল ই ডিভাইডেড বাই আমার যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা, ইন্টারনাল প্লাস এক্সটার্নাল টোটাল যে রেজিস্ট্যান্সটা, সেটা কত হচ্ছে স্মল এন ক্যাপিটাল আর প্লাস স্মল আর ডিভাইডেড বাই এন। তাহলে এনটা কী হয়েছে, উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কি পেয়ে যাবো আমরা, তাহলে আমরা পেয়ে যাবো স্মল এন ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই স্মল এন ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা আমরা টোটাল পেয়ে যাব। তার প্যারালাল কানেকশনটা আমরা কি দেখতে পেলাম, তাই এটা হচ্ছে আমার প্যারালাল কানেকশনস। এবার আমরা কম্বাইন্ডে চলে যাব। কম্বাইন্ডের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ মিক্সড গ্রুপিং। তো হোয়েন দ্য সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশনস আর গ্রুপড, যখন সিরিজ এবং প্যারালাল কানেকশনটাকে আমরা একটা গ্রুপ বানিয়ে নিচ্ছি, তখন কি হচ্ছে, যেমন ধরে নাও কিছু পরিমাণ সেলস রয়েছে যেটা সিরিজে কানেকশন করেছি এবং কিছু পরিমাণের সেলস রয়েছে যেটাকে আমি প্যারালাল কানেকশন করেছি। তো কত পরিমাণের সেলস আমি সিরিজে কানেকশন করেছি, সেটা ধরে নাও যে পি পরিমাণের সেলস আমি সিরিজে কানেকশন করে দিয়েছি এবং কিউ পরিমাণের সেলস আমি প্যারালাল কানেকশন করেছি। এবার কি হচ্ছে, যখন এই টোটাল কম্বিনেশনটা আমার চলতে থাকবে তখন কি হবে, তখন এটা হচ্ছে আমার টোটাল কম্বিনেশনস। তাহলে কি হচ্ছে, সিরিজে কানেকশন পি নাম্বার অফ পেয়েছি, প্যারালাল কানেকশনস কিউ নাম্বার অফ পেয়েছি। তাহলে এখানে পি নাম্বার অফ সেলস আমার কি হচ্ছে, একটা ব্রাঞ্চ তৈরি হচ্ছে যেটা প্রত্যেকটা পি নাম্বার অফ সেলস আমার কি রয়েছে, সিরিজ কানেকশন রয়েছে। আরেকটা ব্রাঞ্চ আমার রয়েছে, আরেকটা ব্রাঞ্চ, এই যে পি নাম্বার অফ সেলসের যে কানেকশনগুলো সেগুলো কতগুলো চলছে, সেগুলো আমার কিউ নাম্বার পর্যন্ত চলছে ব্রাঞ্চগুলো। তাহলে ইচ সেলস, প্রত্যেকটা সেলেরই কিন্তু ইএফ হয়ে যাচ্ছে আমার ক্যাপিটাল ই, আর প্রত্যেকটা সেলের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা হয়ে যাচ্ছে আমার স্মল আর। ঠিক আছে, এবার
এবার এই যে কানেকশানটা, এই কানেকশানটা দুটো ভাগে আমরা ভাগ করবো, একটা সিরিজ গ্রুপিং, একটা প্যারালাল গ্রুপিং। সিরিজ গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, সিরিজ গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পি নাম্বার অফ সেলস আর কানেক্টেড ইন সিরিজ। তাহলে পি নাম্বার অফ সেলস যেটা আমার সিরিজে কানেকশন রয়েছে, ইচ হ্যাভিং ইএফ, এবং প্রত্যেকটা ইএফ এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে স্মল। তাহলে তার প্রত্যেকটা পি নাম্বার অফ সেলস রয়েছে, তা পি নাম্বার অফ সেলস রয়েছে যেটা আমার কানেক্টেড করা হয়েছে, সিরিজে কানেকশন করা আছে, আর ইচ হ্যাভিং সে ইচ ইএমএফ, ক্যাপিটাল ইএফ অ্যান্ড স্মল আর ইন্টারনাল রেজিস্ট্যান্স, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। তার টোটাল ইএফটা কত পেয়ে যাবো না, টোটাল ইএফটা পেয়ে যাবো পি ইন্টু ই। তার টোটাল ইএফটা কত পেয়ে যাবো, পি ইন্টু ই। কেন পি? কারণ পি নাম্বার অফ সেলস রয়েছে, তাহলে পি কী হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে পি ইন্টু ই হয়ে যাবে আমার টোটাল নাম্বার অফ ইএফস। এটা আমরা পেলাম। এবার কি হচ্ছে প্যারালাল গ্রুপিং। এটা তো আমরা সিরিজ গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা ইএফটা পেয়ে গেলাম। সিরিজ গ্রুপিং ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত পেয়ে যাবো না, পি নাম্বার অফ সেলস আমরা কানেকশন করে দিয়েছি সিরিজে, আর প্রত্যেকটা সেলসে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত ছিল, স্মল আর। তাহলে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত পেয়ে যাবো না, স্মল পি ইন্টু স্মল আর, এটা পেয়ে যাবো আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স টোটাল। তাহলে সিরিজ গ্রুপিং, তাহলে আমি দেখে নিই সিরিজ গ্রুপিংয়ের ক্ষেত্রে কী ছিল। তাহলে এটা ছিল আমার সিরিজ গ্রুপিং, ঠিক আছে। তাহলে এটা ছিল আমার সিরিজ গ্রুপিং। তাহলে প্রত্যেকটা আমার সিরিজ গ্রুপিং, এই প্রত্যেকটা সিরিজ গ্রুপিংয়ে কিন্তু আমি আবার প্যারালাল গ্রুপিং করেছি। তাহলে ফার্স্ট আমাকে সিরিজ গ্রুপিংটা বার করতে হবে, তারপর প্যারালাল গ্রুপিং বার করবো। তাহলে সিরিজ গ্রুপিংয়ের ক্ষেত্রে কি প্রত্যেকটা সেলসের ইএফ ছিল ই, তো সুতরাং আমি কি করলাম, বার করে নিলাম টোটাল ইএফটা কত হয়ে গেল না, পি ইন্টু ই। আর প্রত্যেকটা রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত ছিল, স্মল আর। তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা আমার কত পেয়ে গেল, পি ইন্টু স্মল আর। তাহলে এইখানে এটা আমি পেয়ে গেলাম, অর্থাৎ সিরিজ ব্রাঞ্চটা আমি পেয়ে গেলাম। এবার এই সিরিজ ব্রাঞ্চটাই কিন্তু আবার প্যারালাল কানেকশন করা আছে। কত নাম্বার প্যারালাল কানেকশন করা আছে না, কিউ নাম্বার অফ ব্রাঞ্চ রয়েছে। তাহলে আমরা প্যারালাল ব্রাঞ্চটা দেখে নিই। তাহলে প্যারালাল ব্রাঞ্চের ক্ষেত্রে দেখো, তাহলে কি দাঁড়াচ্ছে আমার ছবিটা। তাহলে এটা হচ্ছে আমার এক একটা করে গ্রুপিং, যেটা পি ইন্টু ই হচ্ছে তার ভোল্টেজ, আর স্মল পি ইন্টু স্মল আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এইগুলো কি হচ্ছে প্যারালাল কানেকশন রয়েছে, গ্রুপিং রয়েছে কত না, স্মল কিউ নাম্বার অফ, ঠিক আছে। এবার এটার কি করতে হবে, আমাকে ভোল্টেজ বার করতে হবে, আর এটার আমাকে কি বার করতে হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করতে হবে, ঠিক আছে। তো ইএফটা কী পেয়ে যাবো, দেখো ইএফটা হচ্ছে আমার কি হচ্ছে, প্যারালাল যখন কানেকশন করব তো টোটাল ইএফটা তো আমার সেমই থাকবে। তাহলে এক একটা সিরিজ ব্রাঞ্চের যে ইএফ সেটাই হচ্ছে আমার টোটাল ফাইনাল ইএফ। তো এক একটা সিরিজ ব্রাঞ্চের ইএফটা কত, সেটা পি ইন্টু ই। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার ইএফ। তাহলে ইএফটা পেয়ে গেলাম। এবার রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কী হয়ে যায়, আমার একটা ফর্মুলা হচ্ছে 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এই ফর্মুলাটাকে আমি কাজে লাগাবো। তাহলে এই ফর্মুলাটাকে যদি কাজে লাগাই তাহলে আমি কি পাচ্ছি, তাহলে আমি যেটা পাচ্ছি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা 1/r, এটা হচ্ছে তাহলে 1/pr প্লাস 1/pr প্লাস 1/pr, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে এটাকে যদি আমি কাজে লাগাই তাহলে কি পেয়ে যাচ্ছি, ফাইনাল যেটা রেজিস্ট্যান্সটা পেয়ে যাচ্ছি 1/RT সমান হয়ে যাচ্ছে কিউ বাই, কারণ কিউ কেন, কারণ কিউ নাম্বার অফ ব্রাঞ্চ রয়েছে, কটা ব্রাঞ্চ রয়েছে, কিউ নাম্বার অফ ব্রাঞ্চ রয়েছে, তাহলে কিউ বাই পিআর। তাহলে আরটিটা উল্টে যাবে, তো উল্টে গেলে কী পাবো, পিআর ডিভাইডেড বাই কিউ, এটা পেয়ে যাবো আমি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা। এবার ব্যাটারিটা কীরকম দেখতে আসছে, এবার ব্যাটারিটা এরকম দেখতে আসছে, যেখানে টোটাল ভোল্টেজ, টোটাল রেজিস্ট্যান্স আমি কিন্তু বার করে ফেলেছি। এবার ব্যাটারির বাইরে কি হচ্ছে, এক্সটার্নাল তার দিয়ে আমরা কানেকশন করা হয়েছে লোডের সাথে, তার মানে কি তার একটা রেজিস্ট্যান্স থাকবে, তার লোড যেটাকে আমরা বলছি লোড রেজিস্ট্যান্স, সেই লোড রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আরের সাথে কী করতে হবে, টোটাল রেজিস্ট্যান্সটাকে আমাকে অ্যাড করতে হবে। তাহলে মিক্সড গ্রুপিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু টোটাল রেজিস্ট্যান্স আর টোটাল ইএফ কিন্তু বার করে ফেলেছি অলরেডি। তাহলে কী করতে হবে, আমাকে জাস্ট এক্সটার্নাল যে লোড রেজিস্ট্যান্স রয়েছে তার সাথে আমাকে অ্যাড করে দিতে হবে। তাহলে এটা ছিল আমার টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল পি স্মল আর ডিভাইড বাই কিউ, আর টোটাল লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে সেটা ক্যাপিটাল আর। দুটোকে অ্যাড করলাম, দুটোকে অ্যাড করে আমি কি পেলাম, দুটোকে অ্যাড করে পেলাম স্মল পি স্মল আর প্লাস স্মল কিউ ক্যাপিটাল আর ডিভাইড বাই কিউ, এটা আমরা পেলাম। ক্লিয়ার? তাহলে ইএফ অফ দ্য ব্যাটারি, তার ব্যাটারি ইএফটা কী হলো, ব্যাটারি ইএফটা পি ইন্টু ই। টোটাল কারেন্ট এবার আমাকে বার করতে হবে, তাহলে ভোল্টেজও পেয়ে গেছি, রেজিস্ট্যান্সও পেয়ে গেছি। কারেন্ট সমান হয়ে যাচ্ছে আই সমান হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ পি ইন্টু ই ডিভাইড বাই রেজিস্ট্যান্স স্মল পি স্মল আর প্লাস স্মল কিউ ক্যাপিটাল আর ডিভাইড বাই কিউ। তাহলে কী হবে, কিউটা আমার উল্টে যাবে এবং পি এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কী পেলাম, তাহলে পি স্মল কিউ ইন্টু ক্যাপিটাল ই ডিভাইড বাই স্মল পি স্মল আর প্লাস কিউ আর, এটা হয়ে গেল আমার কারেন্ট, আমি পেয়ে গেলাম। ফর ম্যাক্সিমাম কারেন্ট,
এবার যদি আমাকে ম্যাক্সিমাম কারেন্ট যদি আমাকে পেতে হয় কোনো একটা ব্যাটারি থেকে, তাহলে আমাকে কী করতে হবে, নিচের যে ডিনোমিনেটর রয়েছে সেটাকে আমাকে কী করতে হবে, আমাকে ইকুয়াল হয়ে যেত। অর্থাৎ পি এর দুটো পার্ট পেয়েছি আমরা এখানে কটা পার্ট পেয়েছি, দুটো পার্ট পেয়েছি। এটা হচ্ছে স্মল পি স্মল আর, এটা হচ্ছে স্মল কিউ ক্যাপিটাল আর। এই দুটো পার্ট যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম পাবো। তাহলে ম্যাক্সিমাম যদি আমাকে পেতে হয়, অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট যদি আমাকে পেতে হয়, তাহলে নিচের পোর্শনটা আমাকে কী করতে হবে, মিনিমাম করতে হবে। মিনিমাম করতে হলে কি, দুটো পার্টকে আমাকে ইকুয়াল করতে হবে। তাহলে স্মল পি স্মল আর স্মল কিউ কিউ আর, এটাকে আমাকে ইকুয়াল করতে হবে। আর ইকুয়াল যদি করে দিই তাহলে কী হচ্ছে, তাহলে স্মল পি স্মল কিউ ক্যাপিটাল ই ডিভাইড বাই 2 PR যদি পেয়ে গেলাম, আমি সাপোজ ধরে নিলাম এটা PR, তো 2 PR পেয়ে গেলাম। তাহলে একটা পি কেটে গেল, তো কেটে যাওয়ার পর তাহলে কী পাবো, আই সমান স্মল কিউ ক্যাপিটাল ই ডিভাইড বাই 2R। এটা পেয়ে যাবো আমি টোটাল কারেন্ট অফ দ্য কম্বাইন্ড সার্কিট। তাহলে একটা কম্বাইন্ড মিক্সড ব্রাঞ্চ সিরিজ অ্যান্ড প্যারালালে টোটাল আমি কারেন্ট কিন্তু বার করে ফেলাম। এবার নেক্সট যে পার্টটা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 6, সেটা হচ্ছে ক্যাপাসিটি অফ ব্যাটারি অ্যান্ড ইফিসিয়েন্সি অফ ব্যাটারি। ক্যাপাসিটি অফ ব্যাটারি, কোনো একটা ব্যাটারির ক্যাপাসিটি আমরা ডিপেন্ড করছি বা ডিটারমাইন করি তার ইউনিটের উপর। তার ইউনিটে কি, অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার। তার মানে কি, কোনো একটা ব্যাটারি কত অ্যাম্পিয়ার কারেন্ট সে ড্র করতে পারবে এবং বা কত অ্যাম্পিয়ার কারেন্ট সে লোড নিতে পারবে এবং সেই ব্যাটারিটা কত ঘন্টা আমার চালাতে পারবো, এটার উপর ডিপেন্ড করছে তার ক্যাপাসিটি কত। তো যত পরিমাণে লোড কারেন্ট নিতে পারবে এবং যত ঘন্টা চলতে পারবে সেটাই হচ্ছে তার ক্যাপাসিটি। তার মানে প্রোডাক্ট অফ দ্য অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার, ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ব্যাটারি। তো এই ক্যাপাসিটি অফ দ্য ব্যাটারিকে আমরা দুরকম করে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফুল ক্যাপাসিটি ব্যাটারি, একটা হচ্ছে নর্মাল ক্যাপাসিটি ব্যাটারি। ফুল ক্যাপাসিটি ব্যাটারি কাকে বলবো না, কোনো একটা ব্যাটারিকে যদি ফুললি চার্জ করার পর সেই ব্যাটারিটি যদি ফুললি ডিসচার্জ হয়, অর্থাৎ হোয়েন এ ব্যাটারি ইজ কমপ্লিটলি চার্জ দেন ইটস কমপ্লিটলি ডিসচার্জ, দেন ইট ইজ কল্ড দ্য ফুল ক্যাপাসিটি ব্যাটারি। নর্মাল ক্যাপাসিটি ব্যাটারি কাকে বলবো, যদি কোনো একটা ব্যাটারিকে কমপ্লিটলি চার্জ করার পর সেটা যদি কমপ্লিটলি ডিসচার্জ না হয় তো সেক্ষেত্রে সেই ব্যাটারিটাকে আমি কিন্তু ফুল ক্যাপাসিটি ব্যাটারি আমি বলবো না, সেটাকে আমরা কি বলবো, নর্মাল ক্যাপাসিটি। তাহলে কোনো নর্মাল ক্যাপাসিটি ব্যাটারি কাকে বলবো, তো নর্মাল ক্যাপাসিটি ব্যাটারি তাকে আমরা বলবো যদি কোনো একটা ব্যাটারিকে ফুললি চার্জ করার পর সেটা যদি ফুললি ডিসচার্জ না হয় তখনই সেটাকে আমরা বলবো নর্মাল ক্যাপাসিটি ব্যাটারি। যেমন একটা এক্সাম্পলস, যেমন হচ্ছে লেড অ্যাসিড সেল। তো লেড অ্যাসিড সেলকে কী করছে, লেড অ্যাসিড সেলের যে আমি হচ্ছে নর্মাল হচ্ছে 2 ভোল্ট পার সেল, কিন্তু সেটাকে যদি ডিসচার্জ করা হয়, ডিসচার্জ করার পর সেটা 1.8 ভোল্ট পার সেল পাওয়া যায়। তো সুতরাং এই যে লেড অ্যাসিড সেলটাকে আমরা কি বলবো, নর্মাল ক্যাপাসিটি ব্যাটারি বলবো। সাধারণভাবে আমরা ফুল ক্যাপাসিটি ব্যাটারি আমরা পাওয়া যায় না, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যালি সম্ভব, বাস্তবে কিন্তু ফুল ক্যাপাসিটি ব্যাটারি পাওয়া যায় না, আমরা নর্মাল ক্যাপাসিটি ব্যাটারি কিন্তু পাই। নেক্সট টপিক্স, ইফিসিয়েন্সি অফ ব্যাটারি। ব্যাটারি ইফিসিয়েন্সি আমরা ডিটারমাইন করব, দুটো প্রসেসের মাধ্যমে ইফিসিয়েন্সি অফ ব্যাটারি ডিটারমাইন করতে পারা যায়। একটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার ইফিসিয়েন্সি আর একটা হচ্ছে ওয়াট আওয়ার ইফিসিয়েন্সি। অ্যাম্পিয়ার আওয়ার ইফিসিয়েন্সি কীরকম করে বার করবো না, অ্যাম্পিয়ার আওয়ার ইফিসিয়েন্সি পদ্ধতিতে আমরা বার করব যে টোটাল ডিসচার্জ অ্যাম্পিয়ার আওয়ার ডিভাইড বাই চার্জিং অ্যাম্পিয়ার আওয়ার ইন্টু 100। ঠিক আছে, এখন ডিসচার্জিং অ্যাম্পিয়ার আওয়ার, তো ডিসচার্জিং অ্যাম্পিয়ার আওয়ার কী করে বার করবো না, অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার অর্থাৎ ডিসচার্জিংয়ের কারেন্ট ইন্টু ডিসচার্জিং টাইম, অর্থাৎ আইডি ইন্টু এইচডি ডিভাইড বাই চার্জিং অ্যাম্পিয়ার আওয়ার কী করে বার করবো না, চার্জিং কারেন্ট ইন্টু চার্জিং টাইম, অর্থাৎ আইসি ইন্টু এইচসি। তাহলে আইডি ইন্টু এইচডি ডিভাইড বাই আইসি ইন্টু এইচসি ইন্টু 100, ইট ইজ কল্ড দ্য অ্যাম্পিয়ার আওয়ার ইফিসিয়েন্সি। ওয়াট আওয়ার ইফিসিয়েন্সি ফর্মুলা কি না, ওয়াট আওয়ার ইফিসিয়েন্সি তো ডিসচার্জ ওয়াট আওয়ার ডিভাইড বাই চার্জিং ওয়াট আওয়ার ইন্টু 100। তা ডিসচার্জিং ওয়াট আওয়ার তার মানে কি, ওয়াট মানে হচ্ছে পাওয়ার, তার মানে কারেন্ট ইন্টু ভোল্টেজ, তার মানে ডিসচার্জিং কারেন্ট আইডি ইন্টু ডিসচার্জিং ভোল্টেজ ভিডি ইন্টু ডিসচার্জিং টাইম এইচডি ডিভাইড বাই চার্জিং ওয়াট আওয়ার। চার্জিং ওয়াট আওয়ার মানে কি, চার্জিং কারেন্ট ইন্টু চার্জিং ভোল্টেজ ইন্টু এখানে ভিসি হবে, সরি এখানে একটু ভুল হচ্ছে, মিস্টেক্স, এটা ভিসি হবে। তাহলে আইসি ইন্টু ভিসি ইন্টু এইচসি ইন্টু 100, ইট ইজ দ্য ফর্মুলা অফ, ইট ইজ দ্য ওয়াট আওয়ার ইফিসিয়েন্সি ফর্মুলা। তাহলে এখানে যদি কি দেখলে কিছু কিছু টার্মস আমরা নিয়েছি, যেমন আইডি টার্মস নিয়েছি। তাহলে আইডি কী হচ্ছে, ডিসচার্জিং কারেন্ট। তাহলে আইডি আমি কাকে বলছি, ডিসচার্জিং কারেন্টটাকে আমরা আইডি বলছি, ঠিক আছে। ভিডিটাকে বলছি ডিসচার্জিং ভোল্টেজ, এইচডিটাকে বলছি আমি ডিসচার্জিং আওয়ার বা ডিসচার্জিং টাইম, ঠিক আছে। এইখানে আইসিটাকে বলছি চার্জিং কারেন্ট, ভিসিটাকে বলছি চার্জিং ভোল্টেজ অ্যান্ড এইচসিটাকে বলছি চার্জিং আওয়ার অর্থাৎ চার্জিং টাইম। ওকে, তো এইটা হয়ে গেল আমার ইফিসিয়েন্সি অফ দ্য ব্যাটারি ইজ কমপ্লিট। নেক্সট যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভাইটাল পার্ট, সেটা হচ্ছে লেড অ্যাসিড সেলস।
সেকেন্ডারি সেলের একটা উদাহরণ লেড অ্যাসিড সেল। এই লেড অ্যাসিড সেলের দুটো প্রসেস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং। লেড অ্যাসিড সেল ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ সেকেন্ডারি সেল, ঠিক আছে, অ্যান্ড ইট ইজ ওয়াইডলি ইউজড ইন দ্য কমার্শিয়ালস পারপাস। কেমিক্যাল চার্জিংস ডিউরিং দ্য ডিসচার্জিং, অর্থাৎ কেমিক্যাল চেঞ্জেস হয় কি না ডিউরিং ডিসচার্জিং, যখন ডিসচার্জিং হচ্ছে কোনো একটা লেড অ্যাসিড সেল যখন ডিসচার্জিং হচ্ছে তখন এর মধ্যে কি কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে। তার আগে বলি এই যে লেড অ্যাসিড সেলের মধ্যে আমরা তিনটে জিনিস যে কোনো সেলকে আমরা তিনটে জিনিস আমাদের জানতে হয়, অ্যানোডে কী নিচ্ছি, ক্যাথোডে কী নিচ্ছি এবং ইলেক্ট্রোলাইট হিসেবে কী নিচ্ছি। লেড অ্যাসিড সেলে অ্যানোডে আমরা কী নিচ্ছি PbO2 অর্থাৎ লেড পারক্সাইডস, যার কালারটা হচ্ছে চকলেট ব্রাউন কালার, আর ক্যাথোডে হিসাবে কী নিয়েছি লেড অর্থাৎ Pb, যেটা হচ্ছে গ্রেইন কালার, আর ইলেক্ট্রোলাইট হিসাবে আমরা নিয়েছি H2SO4 অর্থাৎ ডাইলিউট সালফারিক অ্যাসিড। তাহলে পিকচারটা দেখে নিই, ডিসচার্জিং যখন হচ্ছে কোনো একটা সেল তখন তার পিকচারটা কীরকম দাঁড়াচ্ছে। এটা হচ্ছে ডিসচার্জিং সেলের একটা পিকচার্স। এখানে আমরা দেখতে পেয়েছি কি অ্যানোডে কী নিয়েছি লেড পারক্সাইড PbO2, আর ক্যাথোডে কী নিয়েছি লেড Pb, এর কালার হচ্ছে চকলেট ব্রাউন কালার, এর কালার হচ্ছে গ্রে, ক্লিয়ার। তো এখন H2SO4টা কি, H2SO4টা হচ্ছে ইলেক্ট্রোলাইট, তাই ইলেক্ট্রোলাইসিস যখন প্রসেস হবে তখন কী হয়ে যাবে H2SO4টা ভেঙে যাবে, H2SO4টা ভেঙে গিয়ে কী হয়ে যাবে H++ এবং SO4 মাইনাসে পরিণত হয়ে যাবে। এবং যখন এই ভেঙে যাবে তখন কি হবে একটা মুভমেন্ট দেখতে পাওয়া যাবে। এই যে ডিসচার্জিং প্রসেস সময় মুভমেন্টটা কীরকম হয় না, ডিসচার্জিং প্রসেস সময় পজিটিভ আয়নগুলো চলে যায় অ্যানোডের দিকে আর নেগেটিভ আয়নগুলো চলে যায় ক্যাথোডের দিকে। এটা ডিসচার্জিং প্রসেস হওয়ার সময় এই মুভমেন্টটা হয়। তো ডিসচার্জিং কী করে না, ডিসচার্জিং ডেলিভার্স কারেন্ট থ্রু দ্য এক্সটার্নাল সার্কিট। ডিসচার্জিং কী করছে না, ডিসচার্জিং ডেলিভার কারেন্টস থ্রু দ্য এক্সটার্নাল সার্কিট থ্রু দ্য কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে সে কী করছে একটা কারেন্ট সে ডেলিভার করছে। কেমিক্যাল রিঅ্যাকশানটা কি দেখো, H2SO4 হচ্ছে ইলেক্ট্রোলাইটটা ভেঙে গেল, H++ আয়ন নিলাম এবং SO4 মাইনাস আয়ন নিলাম। SO4 মাইনাস আয়ন অর্থাৎ নেগেটিভ আয়নগুলো কোথায় চলে গেল ক্যাথোডের দিকে, আর SO4++ আয়নটা কোথায় চলে গেল অ্যানোডের দিকে, ঠিক আছে। তার দুটো কেমিক্যাল রিঅ্যাকশন পাবো, একটা অ্যানোডে পাবো একটা ক্যাথোডে পাবো। ক্যাথোডে কী কেমিক্যাল রিঅ্যাকশন হবে না, ক্যাথোডের ম্যাটেরিয়াল হিসেবে কী নিচ্ছে আমার লেড অর্থাৎ Pb। এই ক্ষেত্রে ক্যাথোডের ক্ষেত্রে কোন আয়নটা যাচ্ছে নেগেটিভ আয়ন অর্থাৎ SO4 মাইনাস আয়নটা যাচ্ছে। এরপরে নেগেটিভ আয়ন যখন যাবে তখন কী হচ্ছে, তার নেগেটিভ আয়ন মানে হচ্ছে তার মধ্যে ইলেকট্রন বেশি পরিমাণে রয়েছে, তাহলে সে কী করবে নেগেটিভ আয়নগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো ছেড়ে দিবে। তাহলে ইলেকট্রন যখন সে ত্যাগ করবে বা রিমুভ করবে বা লিবারেটেড করবে তখন সে কী করবে লিবারেটেড করে SO4 রেডিক্যালে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তা ক্যাথোডে সে কী হচ্ছে সেই ইলেকট্রনগুলো জমা হচ্ছে। এবারে সেই যে ইলেকট্রনগুলো ক্যাথোডে ছেড়ে দিল কে SO4 নেগেটিভ আয়ন ছেড়ে দিল এবং ছেড়ে দিয়ে রেডিক্যালে পরিণত হলো, সেই ইলেকট্রনগুলো যাবে কোথায়, সেই ইলেকট্রনগুলো এক্সটার্নাল সার্কিটের মধ্য দিয়ে অ্যানোডে পৌঁছাবে। অর্থাৎ কি হচ্ছে এই ইলেকট্রনগুলো চলে যাচ্ছে কোথায়, এই ইলেকট্রনগুলো মুভমেন্ট কোথায় হচ্ছে না অ্যানোডে, কার মাধ্যমে না থ্রু দ্য এক্সটার্নাল সার্কিট। তার মানে এখানে বুঝতে পারা যাচ্ছে যখনই এক্সটার্নাল সার্কিটের মধ্যে ইলেকট্রন ফ্লো করছে তার মানে কী ফ্লো করছে অ্যাকচুয়াল ইলেকট্রিক্যাল এনার্জি ফ্লো করছে। তার মানে এখানে আমরা কী দেখতে পেয়ে গেলাম কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল, ক্লিয়ার। অ্যানোডের মধ্যে কী ঘটনা ঘটবে না, অ্যানোডের মধ্যে অ্যানোড ম্যাটেরিয়াল রয়েছে লেড পারক্সাইডস PbO2। অ্যানোডের মধ্যে কী হচ্ছে H++ অর্থাৎ পজিটিভ আয়ন্সগুলো অ্যানোডে মুভমেন্ট করছে। তা অ্যানোডে H++গুলো অর্থাৎ মুভমেন্ট করার পর সে কী হচ্ছে প্লাস মানে তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সে কী করবে ইলেকট্রন নিয়ে নেবে। সে কোন ইলেকট্রনগুলো নেবে না, যে ইলেকট্রনগুলো আমার ক্যাথোড থেকে অ্যানোডে এসেছিলো এক্সটার্নাল সার্কিটের মধ্য দিয়ে, সেই ইলেকট্রনগুলোকে সে কী করলো একসেপ্ট করে নিল এবং একসেপ্ট করার পর সে কী করবে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। এবার এই হাইড্রোজেন গ্যাসটা কার সাথে আমরা রিয়েক্ট করবে না, হাইড্রোজেন গ্যাসটা রিয়েক্ট করবে অ্যানোডে যেটা রয়েছে তার সাথে। তা অ্যানোডে কী রয়েছে PbO2, তাহলে অ্যানোডে PbO2 সাথে রিয়েক্ট করবে। তাহলে PbO2 সাথে যদি অ্যানোডে রিয়েকশন যখন হবে তখন কী হবে না 2H + PbO2 সমান কী হবে PbO + H2O। আবার এই PbOটা আবার কী রয়েছে আমরা ইলেক্ট্রোলাইট নিয়েছি, কী ইলেক্ট্রোলাইট নিয়েছি H2SO4, তাহলে H2SO4 এর সাথে রিঅ্যাকশন করবে। তাহলে PbO + H2SO4 সমান কী তৈরি করবে PbSO4 অর্থাৎ লেড সালফেট + H2O, ক্লিয়ার। তাহলে এটা আমরা দেখতে পেলাম অ্যানোডে।
তাহলে ক্যাথোডে আমরা কি দেখতে পেলাম, ক্যাথোডে দুটো ইলেকট্রন মাইনাস করার পর SO4 রেডিক্যালটা পরিণত হয়েছিল, সেই SO4 রেডিক্যালটা আমার ক্যাথোডে কী ছিল, লেড পিবির সাথে আমরা রিয়াকশন করেছিল এবং রিয়াকশন করার পর কী তৈরি করেছিল, লেড সালফেট অর্থাৎ PbSO4 তৈরি করেছিল। আবার অ্যানোডো আমরা দেখতে পেলাম, আমরা কি দেখতে পেলাম না, অ্যানোডো আমরা দেখতে পেলাম যে PbOর সাথে H2SO4 কানেকশন হওয়ার পর লেড সালফেট অর্থাৎ PbSO4 তৈরি করলো। এবং দুটো ক্ষেত্রে আমার এবার অ্যানোডের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখতে পেলাম, যেটা কি হচ্ছে, সেটা H2O তৈরি করছে অর্থাৎ জল তৈরি করছে। এই জল তৈরি করার পরে কী হবে, সেই ইলেক্ট্রোলাইটের যে স্পেসিফিক গ্র্যাভিটিটা, সেই স্পেসিফিক গ্র্যাভিটিটা কমে যাবে, অর্থাৎ ডিসচার্জ তার মানে হচ্ছে। স্পেসিফিক গ্র্যাভিটি যত কম হবে তার মানে কি, তত বেশি পরিমাণে ডিসচার্জ হচ্ছে। তাহলে ক্যাথোডে কী রয়েছে, PbSO4, আমরা কী দেখতে পেলাম, PbSO4 দুটোর কালারটি হচ্ছে হোয়াইটিশ ইন কালার্স। ঠিক আছে, H2ওর কাজ কি না, H2O কী করছে, লোয়ার্স দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য H2SO4। H2SO4 এর জেনারেলি স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়ে থাকে না, H2SO4 এর জেনারেলি স্পেসিফিক গ্র্যাভিটি হয়ে থাকে 1.28। যখন ডিসচার্জিং প্রসেস চলে, যখন ফুললি ডিসচার্জ হয়ে যায়, তখন সেটা কত দাঁড়ায় 1.18। তার মানে 1.18-এ স্পেসিফিক গ্র্যাভিটি নেমে যাওয়ার পর সেটা কিন্তু আর ডিসচার্জ হবে না। ঠিক আছে, তার মানে ফুললি চার্জ কন্ডিশন থেকে ফুললি ডিসচার্জ কন্ডিশনে স্পেসিফিক গ্র্যাভিটি 1.18 টু 1.18-এ পরিণত হয়। ঠিক আছে, তো এটা ছিল আমার ডিসচার্জিং প্রসেস অফ লেড অ্যাসিড সেল। এবারে লেড অ্যাসিড সেলে আমরা চার্জিং প্রসেস নিয়ে আলোচনা করব। সেম চার্জিং প্রসেস যখন আলোচনা হবে তখন অ্যানোড, ক্যাথোড অ্যান্ড ইলেক্ট্রোলাইট হিসাবে তো H2SO4 অর্থাৎ লঘু সালফারিক অ্যাসিড H2SO4 আছে, সেটাই আমার থাকবে। কিন্তু অ্যানোড আর ক্যাথোডটা চেঞ্জ হয়ে গেছে। অ্যানোডে কী হয়ে গেছে, অ্যানোডে আমার চলে এসেছে PbSO4 লেড সালফেট, এবং ক্যাথোডেও কী চলে এসেছে, লেড সালফেট PbSO4। এবার ডিসচার্জ থেকে চার্জিং কন্ডিশনে আসছি। সার্কিট কানেকশানটা কীরকম হবে, সার্কিট কানেকশানটা একটু দেখে নাও। চার্জিং প্রসেস, তো চার্জিং প্রসেস যখন হচ্ছে তখন কি হচ্ছে, অ্যানোডে কী রয়েছে, PbSO4 অর্থাৎ লেড সালফেট রয়েছে, ক্যাথোডে কী রয়েছে, লেড সালফেট PbSO4। এবার অ্যানোডের সাথে কার কানেকশন, পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন অ্যানোডে, আর ক্যাথোডের সাথে কার কানেকশন, নেগেটিভ টার্মিনালের সাথে কানেকশন ক্যাথোডে। ঠিক আছে, এবার যখন সালফারিক অ্যাসিড অর্থাৎ ইলেক্ট্রোলাইটটা যখন ভেঙে যাবে, ভেঙে গিয়ে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন যখন তৈরি করার পর পজিটিভ আয়নগুলো কোন দিকে মুভমেন্ট করবে, পজিটিভ আয়নগুলো মুভমেন্ট করবে ক্যাথোডের দিকে, আর নেগেটিভ আয়নগুলো কোন দিকে মুভমেন্ট করবে, নেগেটিভ আয়নগুলো মুভমেন্ট করবে অ্যানোডের দিকে। ঠিক আছে, তাহলে চার্জিং হচ্ছে, তাহলে ইলেক্ট্রোলাইট ভেঙে গিয়ে H++ এবং SO4- তৈরি করলো। এবার অ্যানোড এবং ক্যাথোড দুটো আলাদা আলাদা কেমিক্যাল রিঅ্যাকশন হবে। অ্যানোডে কী কেমিক্যাল রিঅ্যাকশন হবে না, অ্যানোডে SO4- অর্থাৎ নেগেটিভ আয়নগুলো চলে যাবে অ্যানোডে, এবং অ্যানোডে চলে যাওয়ার পর যে দুটো ইলেকট্রন এক্সট্রা রয়েছিল, সেই দুটো ইলেকট্রন এক্সট্রা সে কী করবে, ছেড়ে দেবে, এবং ছেড়ে দেওয়ার পর কী হবে, SO4 রেডিক্যালে পরিণত হবে। এবার এই SO4টা কি, আমি আগেই বলেছিলাম ডিসচার্জিং প্রসেসের সময় কী তৈরি করেছিল, জল তৈরি করেছিল। তো এই যে SO4 রেডিক্যালটা সেটা আবার জলের সাথে কেমিক্যাল রিঅ্যাকশন করবে অর্থাৎ H2O। এবার H2ওর সাথে কেমিক্যাল রিঅ্যাকশন করার পর কী তৈরি করবে, সালফারিক অ্যাসিড H2SO4 তৈরি করবে এবং অ্যাক্টিভ অক্সিজেন তৈরি করবে। এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা খুব বেশি অ্যাক্টিভ অক্সিজেন এটা তৈরি করে। এই অক্সিজেনটা আবার অ্যানোডে কী জমা হয়ে আছে, অ্যানোডে লেড সালফেট অর্থাৎ PbSO4 জমা হয়ে আছে। তাহলে PbSO4 এর সাথে কেমিক্যাল রিঅ্যাকশন হবে, তাহলে PbSO4 + O + H2O, তাহলে কী তৈরি করলো, তাহলে PbSO4 + O + H2O যখন তৈরি করলো তখন কী তৈরি করলো, লেড পেরক্সাইড PbO2 তৈরি করলো, এবং এর সাথে কী তৈরি করলো, H2SO4 যখন তৈরি করছে তখন কি হচ্ছে, তখন এই সালফারিক অ্যাসিডে তৈরি করা মানে এর স্পেসিফিক গ্র্যাভিটিটা বেড়ে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে PbO2 লেড পেরক্সাইড এটাই কিন্তু ছিল অরিজিনাল অ্যানোড, তার অরিজিনাল অ্যানোডে PbO2 ছিল, PbO2 কিন্তু চলে আসলো এগেন। ঠিক আছে, তাহলে এখানে PbO2 বিকামস দ্য অ্যানোড ম্যাটেরিয়াল, তাহলে এখানে PbO2 অর্থাৎ লেড পেরক্সাইড অ্যানোড ম্যাটেরিয়ালে পরিণত হলো, এবং সালফারিক অ্যাসিড H2SO4 তার স্পেসিফিক গ্র্যাভিটিটা বাড়তে শুরু করলো। যত চার্জিং প্রসেস চলতে থাকবে তত এটা বাড়তে থাকবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে আমরা অ্যানোডে দেখতে পেলাম PbSO4 থেকে PbO2 পরিণত হলো। PbSO4 কখন ছিল না, ডিসচার্জিং কন্ডিশনে ছিল। PbO2 কখন তৈরি হলো না, চার্জিং কন্ডিশনে তৈরি হলো। ক্যাথোডের ক্ষেত্রে কি হলো, ক্যাথোডের ক্ষেত্রে যেটা বললাম যে H++টা কোথায় চলে গেল, দুটো ইলেকট্রন সে কী করে নিল, এসেপ্ট করে নিল, এসেপ্ট করার পর 2H পরিণত হলো অর্থাৎ হাইড্রোজেন গ্যাসে পরিণত হলো। এবং হাইড্রোজেন গ্যাসটা কী করবে, এই হাইড্রোজেন গ্যাসটা কার সাথে রিঅ্যাকশন করবে, PbSO4 এর সাথে রিঅ্যাকশন করবে। PbSO4 লেড সালফেটের সাথে হাইড্রোজেন গ্যাসের রিঅ্যাকশন হলো, এবং PbSO4 এর সাথে হাইড্রোজেন গ্যাসের রিঅ্যাকশন করার পর কী তৈরি করবে, Pb অর্থাৎ লেড তৈরি করবে এবং H2SO4 তৈরি করবে। সিম্পল রিঅ্যাকশন।
লেডটাই হচ্ছে অরিজিনালস আমার ম্যাটেরিয়ালস, ক্যাথোড ম্যাটেরিয়াল। তাহলে লেড আমার অরিজিনাল ক্যাথোড ম্যাটেরিয়াল ছিল, তাহলে অরিজিনাল ক্যাথোড ম্যাটেরিয়াল লেড আমি এগেন পেয়ে গেলাম। H2SO4টা কী করবে, ইনক্রিজ ইট স্পেসিফিক গ্র্যাভিটি, এর স্পেসিফিক গ্র্যাভিটিটা ইনক্রিজ করে দেবে। তাহলে ডিউরিং দ্য চার্জিং প্রসেস, তার চার্জিং প্রসেসে আমরা অ্যানোডের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, অ্যানোডে PbSO4 PbO2তে পরিণত হচ্ছে, অর্থাৎ লেড সালফেট লেড পারঅক্সাইডে পরিণত হচ্ছে। ক্যাথোডে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাথোডে PbSO4 Pbতে পরিণত হচ্ছে, অর্থাৎ লেড সালফেটস আমার লেডে পরিণত হচ্ছে। তো প্রোডাক্টস, তাহলে এই যে প্রডিউস মানে এই যে H2SO4টা যে প্রডিউস করলো, H2SO4টা প্রডিউস করার পরে কী হচ্ছে, এর স্পেসিফিক গ্র্যাভিটিটা ইনক্রিজ করে যাচ্ছে। তার মানে কী হচ্ছে, ইএফ অফ দ্য ফুল চার্জ লেড, একটা ফুল চার্জ লেড অ্যাসিড সেলের যে ইএফটা সেটা হচ্ছে 2 ভোল্ট পার সেলস। যখন চার্জিং হয় তখন 2 ভোল্ট পার সেল হয়ে যায়, আর যখন ডিসচার্জ হয় তখন সেটা কী হয়ে যাচ্ছে 1.8 ভোল্ট পার সেল গিয়ে দাঁড়ায়। তাহলে টোটাল প্রসেসটাকে যদি আমি রিক্যাপ করি তাহলে কী দেখতে পাবো, ডিসচার্জিং অ্যান্ড চার্জিং প্রসেস। ডিসচার্জিং প্রসেসের ক্ষেত্রে কী হচ্ছে, লেড পারঅক্সাইডস প্লাস হাইড্রোজেন গ্যাস প্লাস সালফারিক অ্যাসিড যখন কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, কেমিক্যাল রিয়াকশনের পর লেড সালফেট অর্থাৎ PbSO4 প্লাস ওয়াটার তৈরি করছে। এটা কোথায়, অর্থাৎ PbO2 প্লাস H2 প্লাস H2SO4 সমান PbSO4 প্লাস H2, এটা অ্যানোডে। ক্যাথোডের ক্ষেত্রে কী হচ্ছে, ক্যাথোডে পিওর লেড প্লাস সালফেট সমান কী হয়ে যাচ্ছে, সমান সালফেট আয়ন বা SO4 রেডিক্যালস সমান কী হচ্ছে, লেড সালফেট, অর্থাৎ Pb প্লাস SO4 সমান হচ্ছে PbSO4। যখন চার্জিং প্রসেস হচ্ছে তখন চার্জিং প্রসেসে অ্যানোডে কী ঘটনা ঘটছে না, অ্যানোডে লেড সালফেট প্লাস ওয়াটার সমান কী হচ্ছে, লেড পারঅক্সাইড প্লাস সালফারিক অ্যাসিড, অর্থাৎ PbSO4 প্লাস SO4 প্লাস H2O সমান হচ্ছে PbO2 প্লাস 2H2SO4। ঠিক আছে। আর ক্যাথোডে কী ঘটনা ঘটছে না, ক্যাথোডে PbSO4 অর্থাৎ লেড সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস সমান হচ্ছে লেড প্লাস সালফারিক অ্যাসিড। তার মানে কী তৈরি হচ্ছে, তার মানে PbSO4 প্লাস H2 সমান হচ্ছে Pb প্লাস H2SO4। এবার পার্ট নাম্বার 8-এ আমরা চার্জিং মেথডস, ব্যাটারি চার্জিং মেথডস নিয়ে আলোচনা করব। 3টে চার্জিং মেথডস, কনস্ট্যান্ট কারেন্ট মেথডস, কনস্ট্যান্ট পোটেনশিয়াল মেথড অ্যান্ড রেকটিফায়ার মেথডস। কনস্ট্যান্ট কারেন্ট মেথডে কী হচ্ছে, প্রথমেই যখন আমরা ব্যাটারিকে চার্জ করব তখন আমার কি হচ্ছে, ডিসি সোর্স হচ্ছে মাস্ট, অর্থাৎ ডিসি সোর্স আমাকে অবশ্যই ডিসি সোর্সের সাথে কানেক্টেড করতে হবে। যদি ডিসি সোর্স না থাকে তাহলে প্রথমে কী করতে হবে, সেই ডিসিটাকে আমাকে এসিতে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট, যেটাকে আমাকে মেনটেন করতে হবে। এটা কনস্ট্যান্ট কারেন্ট মেথড চার্জিং প্রসেসে। দেখেন, এটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম দেখতেই পাচ্ছি যে আমরা একটা কানেকশন নিয়েছি, ডিসি কানেকশন নিয়েছি, এবং ডিসি কানেকশনের সাথে একটা রিওস্টেটের সাথে কানেকশন আমরা করেছি। ঠিক আছে। তো এই মেথডের ক্ষেত্রে কী হচ্ছে, কারেন্টটাকে আমরা কনস্ট্যান্ট রাখা হচ্ছে এবং 220 to 230 ভোল্টস আমার ডিসি সাপ্লাই আমার দেওয়া হচ্ছে, এবং এর ফলে কী হচ্ছে, আমার একটা কনস্ট্যান্ট কারেন্ট এখানে ফ্লো করছে। ইনিশিয়াল চার্জিং ক্যাপাসিটি কত দাঁড়াচ্ছে, ইনিশিয়াল চার্জিং ক্যাপাসিটি 1/10 অ্যাম্পিয়ার আওয়ার। দিস মেথড ইজ ইউজড, এই মেথডটা কোথায় ব্যবহৃত করা হয় না, দিস মেথড ইজ ইউজড ফর চার্জিং এ গ্রুপ অফ সেলস ইন সিরিজ, অর্থাৎ কিছু পরিমাণে সেলসের সিরিজে আমাকে কানেকশন করার সময় এই মেথডটাকে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট পোটেনশিয়াল মেথড। কনস্ট্যান্ট পোটেনশিয়াল মেথডের সার্কিট ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, সেম সার্কিট ডায়াগ্রামস। এখানে লো ভোল্টেজ ডিসি আমাকে অ্যাপ্লাই করা হচ্ছে। এই মেথডের ক্ষেত্রে কী হচ্ছে, আমাকে ভোল্টেজটা কনস্ট্যান্ট রাখা হচ্ছে। ঠিক আছে। চার্জিং ভোল্টেজ ইজ স্লাইটলি হায়ার দেন দ্য ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ চাইতে আমার চার্জিং ভোল্টেজটা একটু বেশি রাখা হয়। যেমন এক্সাম্পল আমি বলি, যদি 12 ভোল্টের ব্যাটারি হয়ে থাকে তাহলে 15 ভোল্ট আমাকে চার্জিং করতে হয়। ঠিক আছে। যদি 12 ভোল্ট থাকে তাহলে আমি কত দেবো, 15 ভোল্ট। নেক্সট রেকটিফায়ার মেথড। রেকটিফায়ার মেথডের ক্ষেত্রে কী করা হয়, আমার একটা ব্রিজ মেথড ব্যবহৃত করা হয়, অর্থাৎ একটা ব্রিজ সার্কিট আমি ইউজ করি, একটা ফুল ওয়েভ ব্রিজ সার্কিট ইউজ করছি। তার মানে এখানে ব্রিজ সার্কিট মানে কী হচ্ছে, আমরা ডায়োড ইউজ করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়োড ইউজ করছি, এখানে 1 2 3 4 এখানে 4টা ডায়োড আমরা ইউজ করেছি। এই ডায়োডের মাধ্যমে আমরা কী করছি, এসি সাপ্লাইটাকে ডিসি সাপ্লাই আমরা কনভার্ট করে নিচ্ছি। অর্থাৎ যেখানে আমার ডিসি সাপ্লাই আমার নেই, অ্যাভেলেবেল নেই, সেখানে আমাকে এসি করতে হবে, তো সেই জায়গাতে আমরা রেকটিফায়ার মেথডটা ব্যবহৃত করব। তাহলে a rectifier battery charging is generally made up of diodes connected in the form of bridge. A transformer is used, এখানে আমরা কি করছি, একটা ট্রান্সফর্মার ব্যবহৃত করছি। ট্রান্সফর্মারটা কি ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মার। ঠিক আছে। এই স্টেপ ডাউন ট্রান্সফর্মারে কী করছি, এসি ভোল্টেজ দ্যাট ইজ সুটেবল ফর ডায়োডস, যেটা ডায়োডসের ক্ষেত্রে সুটেবল। নেক্সট পার্টে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গাইডলাইন্স ফর দ্য ইনস্টলেশনস অফ ব্যাটারি। ব্যাটারিকে কীরকম করে আমাকে ইনস্টলেশন করতে হবে, তার কী গাইডলাইন্স, সেটা প্রিকশনস,
কেয়ার অ্যান্ড মেনটেন্স, এই তিনটে টপিকস নিয়ে আলোচনা করব। ফার্স্ট, গাইডলাইন্সের ক্ষেত্রে লোকেশন অর্থাৎ ব্যাটারিটাকে কোন জায়গাতে রাখবো তার যে লোকেশন, সেই লোকেশনটা অবশ্যই ফ্রি ফ্রম হিট সোর্সেস অ্যান্ড দ্য ফ্লেমস, এটা আমাকে হতে হবে। সেকেন্ড কি গাইডলাইন্স আমাকে মেনটেন করতে হবে, ব্যাটারি কানেকশনস যে কেবলটা সেটা যত সম্ভব ছোটো রাখতে হবে, অর্থাৎ ব্যাটারি কানেকশনস কেবলস শুড বি শর্ট অ্যাজ পসিবল। কিসের জন্য না, টু প্রিভেন্ট দ্য এক্সেসিভ ভোল্টেজ ড্রপ, যাতে করে খুব বেশি পরিমাণে ভোল্টেজ ড্রপটাকে প্রিভেন্ট করতে পারা যায়। 3 নাম্বার, দ্য পজিটিভস অ্যান্ড নেগেটিভ পোলস মাস্ট বি কেয়ারফুলি চেকড, সেটাকে আমাকে খুব কেয়ারফুলি চেক করে নিতে হবে। কিসের জন্য না, টু এনশিওর দ্য ইনস্টলেশনস, কারেক্ট ইনস্টলেশনটা হয়েছে কিনা সেটাকে আমাকে এনশিওর করে নিতে হবে, আদারওয়াইজ ইট উইল মেক্স আ ব্লাস্ট। 4th নাম্বার, দ্য ম্যানুফ্যাকচারার্স ইনস্ট্রাকশনস মাস্ট বি ফলোড, ম্যানুফ্যাকচার কী ইনস্ট্রাকশন দিয়েছে সেটাকে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটাকে অবশ্যই আমাকে ফলো করতে হবে, ঠিক আছে। নেক্সট 5 নাম্বার, ডু নট ইউজ দ্য কেমিক্যাল ক্লিনার্স অন দ্য ব্যাটারির মধ্যে কোনো রকম কিনা কেমিক্যাল ক্লিনার্স দিয়ে আমাকে ক্লিন করা চলবে না, যদি করতে হয় তা পিওর ক্লিয়ার আমাকে ওয়াটার দিয়ে আমাকে সেটাকে পরিষ্কার করতে হবে, বা সোডা ওয়াটার বা অ্যামোনিয়াম ওয়াটার দিয়ে আমাকে সেটাকে পরিষ্কার করতে হবে। নেভার ইনস্টল দ্য ব্যাটারি ইন অ্যান এয়ারটাইট ইনক্লোজার্স, অর্থাৎ যেখানে এয়ারটাইট অর্থাৎ যেখানে কোনো রকম কোনো এয়ার পাস হচ্ছে না এরকম ধরনের কোনো কন্ডিশনে কিন্তু আমাকে ব্যাটারিকে ইনস্টল করা চলবে না। কেন? কারণ ব্যাটারি চার্জিং প্রসেসের সময় কী হয়, গ্যাস আমার বেরায়, সেই গ্যাসটাকে যদি টোটাল যদি প্রপার যদি ভেন্টিলেশন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে ব্লাস্ট হয়ে যেতে পারে। নেক্সট টপিক্স যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কেয়ার অ্যান্ড মেনটেন্স অফ দ্য ব্যাটারিজ। তো ব্যাটারি কী কেয়ার করবো, কী মেনটেন্স করবো, দ্য রেগুলার মেনটেন্স ইজ নেসেসারি, কোনো একটা ব্যাটারির ক্ষেত্রে রেগুলার মেনটেন্স ইজ নেসেসারি, অর্থাৎ রেগুলারলি কী করতে হবে, মেনটেন্স করতে হবে। কী করে, ইন অর্ডার টু মেনটেন দ্য প্রপার কন্ডিশনকে মেনটেন করার জন্য। সেকেন্ড, দ্য ব্যাটারি শুড বি ডিসচার্জ, অবশ্যই আমাকে ডিসচার্জ করতে হবে বিয়ন্ড আ মিনিমাম ভ্যালু অফ ভোল্টেজ, ঠিক আছে। যেমন 1.75 2 ভোল্টের যদি ব্যাটারি হয়ে থাকে তো 1.75 আমাকে মেনটেন করতে হবে ডিসচার্জ, এর বেশি আমাকে কিন্তু ডিসচার্জ কিন্তু করা চলবে না, তাহলে কিন্তু ব্যাটারির ক্ষতি হতে পারে। দ্য ব্যাটারি শুড নট বি কেপ্ট আন্ডার দ্য ডিসচার্জ কন্ডিশনস ফর এ লং টাইম, অর্থাৎ অনেক দীর্ঘ দিন ধরে আমাকে কিন্তু ডিসচার্জ কন্ডিশনে কিন্তু কোনো একটা ব্যাটারিকে কিন্তু রাখা চলবে না, ঠিক আছে। অর্থাৎ রেগুলারলি আমাকে চার্জিং করতে হবে। দ্য লেভেল অফ ইলেকট্রোলাইট শুড অলওয়েজ বি কেপ্ট টু এ মিনিমাম অফ 10 to 15 মিলিমিটার্স অ্যাবভ দ্য প্লেট মানে এখানে ক্যাথোড বা ইলেকট্রোডগুলোকে ক্যাথোড বা অ্যানোড বা ইলেকট্রোডের উপরে মিনিমাম 10 to 15 মিলিমিটার্স কিন্তু আমাকে ইলেকট্রোলাইটটা তার উপর রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার ইলেকট্রোলাইট প্রসেসটা ঠিকঠাকভাবে হবে না, ঠিক আছে। যদি আমার কমে যায় সেক্ষেত্রে আমি ডিস্টিলড ওয়াটার ইউজ করতে পারি। নেক্সট, দ্য ব্যাটারি শুড নেভার বি চার্জ অ্যান্ড ডিসচার্জ অ্যাট দ্য হায়ার রেট, আমি ব্যাটারিটাকে যখন চার্জ করব বা ডিসচার্জ করব কখনই হায়ার রেটে কিন্তু আমি চার্জ বা ডিসচার্জ কিন্তু করব না। কেন? কারণ ইট উইকেন্স দ্য প্লেট স্ট্রাকচারটাকে কিন্তু উইকেন করে দেবে। ব্যাটারি শুড রিচার্জ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আফটার দ্য ডিসচার্জ, মনে করো কোনো একটা ব্যাটারিকে ডিসচার্জ কন্ডিশন হয়ে গেছে বা ফুললি ডিসচার্জ হয়ে গেছে, তারপরে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সেটা কিন্তু চার্জ করতে হবে, আদারওয়াইজ ইটস কেমিক্যাল রিয়াকশন প্রসেস উইল বি ড্যামেজ বা ডিস্ট্রয়েড, কেমিক্যাল রিয়াকশন প্রসেসটা আমার কিন্তু সেরকমভাবে কাজ করবে না। দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ইলেকট্রোলাইট শুড বি চেকড, যে ইলেকট্রোলাইটটা নেওয়া হচ্ছে ব্যাটারির মধ্যে তার স্পেসিফিক গ্র্যাভিটিটা কিন্তু আমাকে চেক করতে হবে, কারণ চেক না করলে আমি তার চার্জিং কন্ডিশন বা চার্জিং ক্যাপাসিটিটা আমি বুঝতে পারবো না, যেটা ডিসচার্জ কন্ডিশন রয়েছে বা চার্জিং কন্ডিশন রয়েছে সেটা আমি বুঝতে পারবো না, কত তাড়াতাড়ি চার্জিং হচ্ছে বা কত তাড়াতাড়ি ডিসচার্জিং হচ্ছে সেটাকে আমি বুঝতে পারবো না। সুতরাং আমাকে ব্যাটারি ইলেকট্রোলাইট কন্ডিশনটাকে কিন্তু আমাকে চেক করতে হবে। ব্যাটারি চার্জার্স রুমস শুড অলওয়েজ বি ওয়েল ভেন্টিলেটেড, যে রুমের মধ্যে ব্যাটারি চার্জ আমি করব সেটাকে ওয়েল ভেন্টিলেটেড হতে হবে, না হলে কি হবে, সেখানে গ্যাস লিক করতে পারে, ঠিক আছে। নেক্সট, দ্য ব্যাটারি টার্মিনালস শুড বি ফ্রি ফ্রম দ্য করোশনস, ব্যাটারি যে টার্মিনালসগুলো রয়েছে অর্থাৎ পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনালগুলো সেগুলো যাতে করে ক্ষয় না হয়, করোশন হয়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট, দ্য স্পিলিং অফ ইলেকট্রোলাইট, যে ইলেকট্রোলাইটটা করে নিয়েছি সেই ইলেকট্রোলাইটটা যদি স্পিল করে বা লিক করে ওভার দ্য ব্যাটারি কজেস করোশনস, তো সেখানে করোশন হতে পারে, অ্যান্ড ইট শুড বি ক্লিনড, এবং সেটাকে ক্লিন করে দিতে হবে উইথ সোডা ওয়াটার অর অ্যামোনিয়া, সোডা ওয়াটার বা অ্যামোনিয়া ওয়াটার দিয়ে সেটাকে ক্লিন করে নিতে হবে যদি লিক করে, ক্লিয়ার। নেক্সট পয়েন্ট,
ইফ দ্য ব্যাটারি হ্যাজ নট বিন ইউজড ফর এ লং টাইম, যদি কোনো একটা ব্যাটারি যদি আমি দীর্ঘদিন ধরে যদি নট ইউজ করা হয়ে থাকে বা ইউজ না করা হয়ে থাকে, দেন দ্য ব্যাটারি শুড বি পুট ইন দ্য ট্রিকল চার্জ, তাহলে আমাকে ট্রিকল চার্জ একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসের মাধ্যমে আমাকে চার্জিং করতে হবে। দ্য ভেন্ট প্লাগ শুড বি কেপ্ট ওপেন ওয়াইল চার্জিং, যখন আমি চার্জিং করবো ভেন্ট প্লাগটাকে ওপেন করতে হবে, কেন গ্যাস লিক হয়, তাহলে যে গ্যাসটা লিক হবে বা যে গ্যাসটা বেরোবে সেটা খুব ইজিলিভাবে ফ্রি হয়ে বেরিয়ে যেতে পারবে। অ্যাভয়েড ওভার চার্জিং অ্যান্ড ডিসচার্জিংস অ্যাট আ হায়ার রেট, আমি কখনোই হায়ার রেটে ওভার চার্জ বা ডিসচার্জ আমি করবো না, তাতে কী হয় ব্যাটারি এফিসিয়েন্সি কমে যাবে। দিস কসেস দ্য ব্লেড এবং প্লেটটা বেন্ড করে যেতে পারে ফ্রম দেয়ার পজিশনস, তাদের পজিশন থেকে, তার ফলে কী হবে, তারপরে ব্লাস্ট হয়ে যেতে পারে। কিছু প্রিকশনস আমরা মেনটেন করতে হবে ব্যাটারি চার্জিং বা ডিসচার্জিং করার সময়। কি, আমাকে শিওর হতে হবে যে ব্যাটারি যে করছি, ব্যাটারি পজিটিভ আর যার মাধ্যমে চার্জ করছি, অর্থাৎ ব্যাটারি অ্যান্ড দ্য চার্জার দুটোরই পজিটিভ টার্মিনালস যাতে করে পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন থাকে, নেগেটিভ টার্মিনাল যাতে করে নেগেটিভ টার্মিনালের সাথে কানেকশন থাকে, সেই ব্যাপারটাকে ইনশিওর করে নিতে হবে। তো মেক শিওর দ্যাট দ্য ওয়াইল চার্জিং দ্য পজিটিভ টার্মিনালস অফ দ্য ব্যাটারি মাস্ট বি কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনালস and the negative terminal of the battery must be connected to the negative terminals, otherwise it can seriously damage the both battery and the charger, নাহলে কী হবে, ব্যাটারি এবং চার্জার দুটোই কিন্তু খুব সিরিয়াসলিভাবে ড্যামেজ হয়ে যাবে। সেকেন্ড, মেক শিওর দ্যাট দ্য টেম্পারেচার ডিউরিং চার্জিং প্রসেস শুড নট এক্সিস 43 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যখন চার্জ করা হবে তখন ব্যাটারিটাকে আমাকে শিওর থাকতে হবে যাতে টেম্পারেচার 43 ডিগ্রি সেলসিয়াস এক্সিড না করে যায়। একটা ফুল চার্জ ব্যাটারিকে রাখবো কোন টেম্পারেচারে রাখবো না, সবার থেকে বেস্ট হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস বা 60 ডিগ্রি ফারেনহাইট বা 15 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সবার থেকে বেস্ট। এর ক্ষেত্রে যদি এই টেম্পারেচার যদি রাখা হয় তাহলে কী হবে, এটা চার্জিংটা ডিসচার্জ হতে অনেক টাইম লাগবে, অর্থাৎ 90 ডেজের মধ্যেও দেখতে পাওয়া যাবে খুব কম পরিমাণের সেটা ভোল্টেজটা ড্রপ করেছে। আমি যদি হায়ার টেম্পারেচার যদি কোনো একটা ব্যাটারিকে যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, তার কি খুব তাড়াতাড়ি সেটা ডিসচার্জ হতে থাকবে এবং তার লাইফ স্প্যানটা কী হয়ে যাবে, কমে যাবে। ডু নট টপ আপ দ্য সেলস উইথ দ্য ইনপ্রপার ওয়াটার, অর্থাৎ কোনো ইনপ্রপার অপরিষ্কার জল দিয়ে কিন্তু ব্যাটারির উপরে যে টার্মিনালসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু পরিষ্কার করা চলবে না, যদি করা হয় তাহলে সেক্ষেত্রে করোশন হতে পারে এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বেড়ে যেতে পারে। অ্যাভয়েড ইনপ্রপার ক্লিনিং এজেন্টস, কোনো ইনপ্রপার ক্লিনিং এজেন্ট দিয়ে কিন্তু ক্লিন করা চলবে না, ইনপ্রপার ক্লিনিং এজেন্ট দিয়ে কিন্তু ক্লিন করা চলবে না, ঠিক আছে। যদি ক্লিন করতে হয় প্রপার আমাকে সোডা ওয়াটার বা আমাকে অ্যামোনিয়াম ওয়াটার দিয়ে আমাকে কিন্তু ক্লিন করতে হবে, কখনোই এমরি বা স্যান্ড পেপার দিয়ে আমি কিন্তু ঘষে সেটাকে আমি কিন্তু পরিষ্কার করতে যাব না, এক্ষেত্রে কী হবে, ব্যাটারির ক্ষতি হবে। ইউজ বেকিং সোডা, আমি বেকিং সোডা ইউজ করব, ওয়াটার ইউজ করব, অ্যামোনিয়াম ওয়াটার বা সোডা ওয়াটার ইউজ করব এবং কটন ক্লথস দিয়ে আমি সেটাকে পরিষ্কার করে দেবো টার্মিনালগুলোকে। অলওয়েজ ওয়্যার সেফটি গগলস সবসময় পরা উচিত যখনই আমি চার্জিং করব, কেন, কারণ লেড অ্যাসিড সেল যদি অ্যাসিড লিক করে যায় তাহলে আমার চোখে খুব ক্ষতি করে দিতে পারে, পার্মানেন্টলি ড্যামেজ করে দিতে পারে, এবং যদি স্কিনে বা ক্রসে যদি লেগে যায় সেটা সঙ্গে সঙ্গে আমাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে, ঠিক আছে। ইফ acid dust comes with the contact of the cloths and skins, then immediately wash with the water, তাহলে ইমিডিয়েটলি সেটা জলের সাথে সেটাকে আমাকে ধুয়ে নিতে হবে, আদারওয়াইজ ইট উইল মেক আ ড্যামেজ। তাই এই ছিল আমাদের তাহলে আমার যে কেমিক্যাল ইফেক্টস অফ দ্য কারেন্ট সেলস অ্যান্ড ব্যাটারিজ যে চ্যাপ্টারটা ITI ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট মডিউল, সে টোটাল 9টা পার্টস একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করা হলো, ঠিক আছে। আশা করি এই ভিডিওটা তোমাদের পক্ষে খুবই উপকারী হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।